হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমি স্টার্ট করলাম। টুডে আজকে আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে টিউমারের কন্টিনিউশনটা। সরি, প্রথমে সরি বলে দিচ্ছি যে আমি আসলে টাইম দিতে পারি নাই, কারণ হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব বেশি বিজি, কারণ রাতে এসে আসলে সময় পাই কম, এগুলো প্রিপারেশন করার জন্য যথেষ্ট সময় পাই না। দ্যাটস ওয়াই আমি আসলে আসতে পারি নাই। আহ, আজকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। তো এখন যেটা হচ্ছে যে আজকের আমি এর আগের দিন ডিসকাশন করেছিলাম ওডন্টোজেনিক টিউমার নিয়ে। আজকে আমার ডিসকাশন থাকবে হচ্ছে রিগার্ড নন ওডন্টোজেনিক টিউমার নিয়ে। তো এখন আমি আসলে আপনাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি জো টিউমার পড়িয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমি পড়াবো হচ্ছে নন ওডন্টোজেনিক পোর্শন অফ দা জো টিউমার। ওকে, প্রথমে বলে নিই হচ্ছে, আমি স্ক্রিনটা রেডি করে ফেলি। ওকে, ফাইন। আমি আজকে পড়াবো হচ্ছে ননোডন্টোজেনিক টিউমার। তো ননোডন্টোজেনিক টিউমারটা হচ্ছে, লেট মি ফিনিশ। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্লাইড। আপনারা কি স্লাইডটা দেখতেছেন কিনা আমি জানি না এখনো। যদি স্লাইডটা দেখতে পান দেন আমাকে ইনফর্ম করেন, আমি তারপরে প্রসিড করছি। আচ্ছা, এটা হচ্ছে আমার স্লাইড। আপনারা কি স্লাইডটা দেখতেছেন কিনা আমি জানি না এখনো। স্লাইডটা দেখতে পান দেন আমাকে ইনফর্ম করেন, আমি তারপরে প্রসিড করছি। আচ্ছা, এটা হচ্ছে আমার স্লাইড। স্লাইডটা দেখতেছেন কিনা আমি জানি না এখনো। স্লাইডটা দেখতে পান দেন আমাকে ইনফর্ম করেন, আমি তারপরে। আচ্ছা, এটা হচ্ছে আমার স্লাইড। স্লাইডটা দেখতেছেন কিনা আমি জানি না এখনো। স্লাইডটা দেখতে পান দেন আমাকে ইনফর্ম করেন, আমি তারপরে। স্লাইডটা কি এখনো দেখা যাচ্ছে না? স্লাইডটা কি এখনো দেখা যাচ্ছে না? হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি, বাট স্লাইড দেখতে পাচ্ছি না। সো আমি জানি না কতক্ষণ লাগবে। আমি কাইন্ডলি অ্যাডমিন যে আছেন তাকে অনুরোধ করব যে আপনি এটা একটু স্টার্ট করে দিলে বেটার হয়। হ্যাঁ,
সবাইকে দেখতে পাচ্ছি বাট স্লাইড দেখতে পাচ্ছি না, সো আমি জানি না কতক্ষণ লাগবে। আমি কাইন্ডলি যে আছেন তাকে অনুরোধ করবো যে আপনি স্টার্ট করে দিলে বেটার হয়। সবাইকে দেখতে পাচ্ছি বাট স্লাইড দেখতে পাচ্ছি। Then আসসালামু আলাইকুম স্যার, আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না, আপনাকে পাওয়ার পয়েন্টটা চুজ করতে হবে স্লাইড স্ক্রিন শেয়ার ওখানে যে। ওকে, আমি চেষ্টা করছি, দেখি হয় কিনা। হ্যাঁ, আমি একটা পাওয়ার পয়েন্টটাতে যে ওটাকে মিনিমাইজ করেন তাহলে আপনার কাছে অপশন আসবে। আমি কি করব বলো আবার একটু কাইন্ডলি। পাওয়ার হ্যাঁ আমি দেখছি। যে স্ট্রিমের যে উইন্ডোটা সেটাকে মিনিমাইজ করেন, দেন পাওয়ার পয়েন্টটাকে ওপেন করেন। এরপরে পাওয়ার পয়েন্টটা যদি আবার মিনিমাইজ করেন তাহলে অ্যাপ্লিকেশন উইন্ডো এই অপশনে গেলে আপনার পাওয়ার পয়েন্টের বা ক্রোম ট্যাব এই অপশনে গেলে আপনার পাওয়ার পয়েন্টের এটা শো করবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। জি, আপনার মিনিমাইজ করা ফাইলগুলো অ্যাপ্লিকেশন উইন্ডো যে অপশনটা আছে সেখানে শো করবে। অ্যাকচুয়ালি আমি নিজে খুব বেশি স্ট্রিমিয়ার তো ইউজ করি না, এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আর তুমি আমার ইয়েতে কোনো কন্ট্রোল পাচ্ছ না? তুমি না শেয়ার করলাম। জি না স্যার, সেজন্য আপনার স্লাইডগুলো আমার কাছে থাকতে হবে আর কি, মানে আমি আপনার স্ক্রিনটা হ্যান্ডেল করতে পারছি না। তো এখন তো মিনিমাইজ কোন জায়গায় গিয়ে মিনিমাইজ করব সেটাই বোঝা যাচ্ছে না। স্যার, আপনি স্ক্রিনটাকে এখন মিনিমাইজ করে দেন, এরপরে প্রেজেন্টেশনের স্লাইডটাকে ওপেন করেন। হ্যাঁ, প্রেজেন্টেশনের স্লাইড আমার এখন ওপেন করা। আচ্ছা, এখন এটাকে মিনিমাইজ কর, আবার প্রেজেন্টেশনের স্লাইডটাকে মিনিমাইজ করেন। করলাম। এরপরে আবার স্ট্রিমে ঢোকেন। স্ক্রিনে জি পেজটাতে ঢোকেন, দেন স্ক্রিন শেয়ার স্ক্রিন দেন। ওইটাতে তো স্টপ স্ক্রিন লেখা আছে, মানে শেয়ার স্ক্রিন তো অলরেডি তো স্ক্রিনে। তাহলে স্টপ স্ক্রিন দেন। দিলাম। জি, আবার শেয়ার করেন, শেয়ার স্ক্রিন। ওকে, শেয়ার উইথ স্ট্রিমবার্ড। ইয়েস, দিলাম। জি, এখন স্যার অ্যাপ্লিকেশন উইন্ডো আপনার শেয়ার স্ক্রিন করার সময় অ্যাপ্লিকেশন উইন্ডো এই অপশনটা এসেছে? অ্যাপ্লিকেশন উইন্ডো এখনো কিছু আসে নাই এরকম। স্যার, ইওর এন্টায়ার শেয়ার করার আগেই ইওর এন্টায়ার স্ক্রিন অ্যাপ্লিকেশন উইন্ডো এরকম ক্রোম ট্যাব এরকম তিনটা অপশন আসে এরকম এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, আমি আবার দেখি। জি স্যার, আপনি আবার বের হয়ে শেয়ার স্ক্রিন দেন, সঙ্গে সঙ্গে দেখবেন তিনটা অপশন এসেছে। হ্যাঁ, ইউজ ক্রোম ইফ ইউ লাইক টু শেয়ার অডিও, স্ক্রিন শেয়ারিং ওয়ার্ক বেস্ট অন গুড কম্পিউটার, স্ক্রিন শেয়ারিং ইজ ইজিয়েস্ট। আমার এই তিনটেই আসতেছে, ইউজ ক্রোম, স্ক্রিন শেয়ারিং এন্ড স্ক্রিন শেয়ারিং উইথ ইজিয়েস্ট টু মনিটর। এটি
ইওর এন্টায়ার স্ক্রিন অ্যাপ্লিকেশন উইন্ডো ক্রোম ট্যাব এমন কিছু আসেনি? না না না, আমি বেটার লাইভ হয়ে যাব, এটাই বেটার হবে, আমি আমার ম্যানুয়াল পদ্ধতিতে চলে যাই। জি স্যার, ওটা করা যায়। আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই। ফায়ারফক্স শেয়ারিং ইন্ডিকেটর, এন্টায়ার স্ক্রিন পাইছি। জি জি, এন্টায়ার স্ক্রিনের পাশে অ্যাপ্লিকেশন উইন্ডো যে অপশনটা আছে ওটাতে যান, পাশেরটাতে ক্লিক করেন। ওকে, ওখানে দেখবেন পাওয়ার পয়েন্ট স্লাইডটার অপশনটা আসবে, ছবিটা আসবে। অ্যাপ্লিকেশন উইন্ডো, অ্যাপ্লিকেশন উইন্ডো, অনলি শেয়ার স্ক্রিন। পাওয়ার পয়েন্টের উইন্ডোটা দেখা যাচ্ছে না, এত ছোট। এখন দেখা যাচ্ছে কিনা দেও তো স্লাইডটা। জি স্যার, এখন দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, চলে গেল, একটু আগে দেখা যাচ্ছিল। জি স্যার, এখন দেখা যায় না? জি জি এখন কি আমি লাইভে যাব? জি জি, আপনি তাহলে স্যার শুরু করতে পারেন, আমরা লাইভে আছি। আচ্ছা দেখো দেখা যাচ্ছে কিনা। জি স্যার, যাচ্ছি। আচ্ছা, শুরু করতে পারেন স্যার। আমি শুরু করব? জি স্যার, আমরা লাইভে আছি। সরি, আমি এক্সট্রিমলি সরি ডিউ টু টেকনিক্যাল ইস্যু। ওকে, আচ্ছা প্রথমে হচ্ছে যে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নন ওডন্টোজেনিক টিউমার। নন ওডন্টোজেনিক টিউমার হচ্ছে সেই টিউমার যেটা অ্যাকচুয়ালি এমন কিছু ডেরিভেটিভস থেকে অরিজিন হয় যেগুলা টু ডেভেলপিং ডেরিভেটিভস না, সেটা হচ্ছে নন ওডন্টোজেনিক টিউমার। তো নন ওডন্টোজেনিক টিউমারের ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে জ টিউমার ডেভেলপ করবে, কিন্তু এমন কিছু স্ট্রাকচার থেকে ডেভেলপ করবে যেগুলা সাধারণত জ টিউমার প্রডিউস করবে, কিন্তু এগুলা টু ডেভেলপমেন্টের সাথে সরাসরি এদের কোনো ইম্প্যাক্ট নাই। তো জ টিউমারের ক্লাসিফিকেশনে যেটা ডাব্লিউএইচওর আমি ডিসকাশন করেছিলাম সেই ক্লাসিফিকেশনের মধ্যেই সবকিছু বলা আছে যে হাউ ডু উই ক্লাসিফাই ওডন্টোজেনিক নন ওডন্টোজেনিক। সো আমি ক্লাসিফিকেশনে আর গেলাম না, আমি স্ট্রেট থ্রু কমন যে টিউমারগুলো আমরা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পাই বা পরীক্ষাতে আসে সেই সব নিয়ে বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে সবচেয়ে কমনেস্ট টিউমার একটা জতে যেটা নন ওডন্টোজেনিক অরিজিন, সেটা হচ্ছে অস্টিওমা। অস্টিওমা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ নন ওডন্টোজেনিক টিউমার। সেটা সাধারণত বোন প্রোডাকশনের যে সেল থাকে অস্টিওব্লাস্ট, সেটাই মেইনলি কন্ট্রিবিউট করে। অস্টিওমাকে ক্লাসিফিকেশন করা হয়েছে যেমন এন্ডোস্টিয়াল অস্টিওমা এবং পেরিওস্টিয়াল। আমরা জানি হচ্ছে যে বোনের যে নিউট্রিশন সাপ্লাই, ব্লাড সাপ্লাইটা থাকে হচ্ছে অ্যারেঞ্জ বাই এন্ডোস্টিয়াম, যেটা হচ্ছে সেন্ট্রালি থাকে বোনের, এবং পেরিস্টিয়াম যেটা বোনে ল্যাটারালি থাকে। তেমনি টিউমারের অরিজিনটা ডিপেন্ড করে যে যদি অরিজিনটা ল্যাটারালি অরিজিন হয় বোনের আউটার সারফেস এবং পেরিস্টিয়ামের মধ্যে, তাহলে এটাকে আমরা বলি পেরিস্টিয়াল। আর যদি টিউমারটা আপনার অরিজিন হয় হচ্ছে বোনের মেডুলারি পোর্শন থেকে, একদম সেন্ট্রাল পোর্শন থেকে, দেন এটাকে আমরা বলি হচ্ছে এন্ডোস্টিয়াম। আরেকটা ক্লাসিফিকেশন করা হয়েছে অস্টিওমাকে, সেটা হচ্ছে কম্প্যাক্ট এন্ড ক্যান্সেলাস। এটাও বোঝা যাচ্ছে যে এখানে বোনের কোয়ালিটি অনুযায়ী, যে ধরনের বোন আছে সেইটা অনুযায়ী, টিউমারের মধ্যে যে ধরনের বোন থাকে সেটা অনুযায়ী টিউমারটাকে ক্লাসিফাই করা হয়েছে। যদি ডেন্স কম্প্যাক্ট বোন থাকে, যেটা সাধারণত ম্যান্ডিবুলার কর্টেক্স বা ম্যাক্সিলারি কর্টেক্সে আমরা দেখি, তাহলে আমরা এটাকে পুরো টিউমারটা যদি এই ধরনের শক্ত বোন দিয়ে তৈরি থাকে তাহলে আমরা এটাকে বলবো কম্প্যাক্ট। আর যদি এইটা কিছুটা স্পঞ্জি বোন থাকে, যেখানে বনিট্রেভিকুলাই গুলা একটু কম্প্যাক্ট বোনের চেয়ে আলাদা, এবং এটার মধ্যে ফাইব্রাস্টোমা বেশি থাকবে, বোনগুলো একটু ডেন্সিটি কম থাকবে ইন কম্পেয়ার উইথ কর্টিক্যাল বোন, কম্প্যাক্ট কর্টিক্যাল বোন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্সেলাস টাইপ। এখন কথা হচ্ছে অস্টিওমা আসলে আমরা কিভাবে দেখি। অস্টিওমা কমনলি আমরা পাই, আপনারা মানে বই অলরেডি পড়েছেন, যে আমরা কমনলি যদি দেখি যে সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে দেখা যায় হচ্ছে টোরি হিসাবে, যেটাকে আমরা বনি এক্সিস্টোসিসও বলি, কারণ এটা খুবই স্লো গ্রোয়িং এবং এটার গ্রোথ অনেক সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো বনি এক্সিস্টোসিস হচ্ছে ম্যাক্সিলার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে টোরাস পেলাটিনাস,
এবং ম্যান্ডিবুলার ক্ষেত্রে বলি হচ্ছে টোরাস ম্যান্ডিবুলারিস। তো অ্যাকচুয়ালি এগুলা খুব বেশি সিগনিফিক্যান্ট প্রবলেম করে না, এগুলা খুব বেশি সিগনিফিক্যান্ট প্রবলেম করে না, বাট যদি ইয়ে থাকে, গ্রাজুয়ালি এটা বড় হইতে থাকে, এবং স্পেশালি যেমন ধরলেন হার্ট প্যালেটের ক্ষেত্রে এটা হয় হচ্ছে মিড প্যালাটাইন রাফির যে ফিউশন থাকে সেখানে এটা অরিজিন হয়, এবং এটা এখানে কমন স্পেস। এবং ম্যান্ডিবুলার ক্ষেত্রে এটা হয় বেশি হচ্ছে লিঙ্গুয়াল সারফেস অফ দ্য ম্যান্ডিবুল, মানে এন্টির যেখানে আমরা জেনিয়াল টিউবারকুল থাকে এটার আশেপাশে বাইলেটারালি হয়, ছোট ছোট নডুলার হয়। তো এটা এমনি কোনো প্রবলেম তেমন সিগনিফিকেন্ট করে না, বাট অনেক সময় যদি এটা বড় হয়ে যায় তখন এটা পেশেন্টের টাং স্পেস কে অল্টার করে। দ্বিতীয়টা হচ্ছে পেশেন্টের যদি ডেঞ্চার করতে চাই আমরা এই পেশেন্টকে, তাহলে ডেঞ্চারে অনেক সময় ইন্টারফিয়ার করে, ডেঞ্চারটা প্রপারলি সিল হয় না, প্রপারলি সেট আপ হয় না। আরেকটা হয় যে অনেক সময় টিউমারটা বড় হয়ে গেলে এই ওয়ারলাইং যে মিউকোজা এটা থিনিং হয়ে যায় এবং এটা ইজিলি আলসারেশন হইতে পারে। এবং ক্লাসিক্যাল অস্টিওমা যদি আমরা দেখি, ক্লাসিক্যাল অস্টিওমা যেখানে এখানে একটা আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ছবি দেয়া আছে যেখানে আমার কার্সোসটা আছে, এখানে একটা ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেশ বালজিং একটা দেখা যাচ্ছে, এটা জিঞ্জিবা এবং লিপের মধ্যে দিয়ে, এবং এইটা ডিউ টু নিওপ্লাস্টিক প্রোডাকশন অফ বোন, যেটা এখানে পেশেন্টের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টিউমারটা বেশ ওয়েল ডিফাইন্ড মনে হচ্ছে, এবং মিউকোজাটা কিন্তু যথেষ্ট থিন হয়ে গেছে। এই পেশেন্টের ডেফিনেটলি তার এপিয়ারেন্সে একটা প্রবলেম করবে, কারণ তার লিপটা একদিকে বালজিং থাকবে। দ্বিতীয়টা হচ্ছে তার ওপেন আলসারেশন হয়ে যাবে, বিশেষ করে সে ব্রাশিং করতে গেলেই তার আলসারেশন হবে, অলদো এই পেশেন্ট মনে হয় না খুব একটা ব্রাশ করেছে কখনো। আর দ্বিতীয়টা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা এটাতে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন হচ্ছে এই টিউমারের ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই টিউমার রিলেটিভলি বেনাইন ইন নেচার, সাধারণত পেশেন্টের পেইন টেইন হবে না, খুবই স্লো গ্রোয়িং। যেটা বললাম যে অনেক সময় মিউকোজা ওপেন পেশেন্টের একটা প্রোন এরিয়া হয়ে যায় ডিউ টু আলসারেশন, এবং ডেঞ্চার টেঞ্চার আমাদের প্রসেসিস করতে সময় এটা যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। দ্যাটস ওয়াই আমরা এই আমরা এই টিউমারগুলা সাধারণত যদি কোনো ধরনের ইন্টারফেয়ার করে তাহলে আমরা এটাকে এক্সিশন করা আমরা প্রিফার করব। যেহেতু ট্রু বিনাইন, এটার একটা সুন্দর এটা ওয়েল ক্যাপসুলেটেড থাকবে, এটার সারাউন্ডিং হেলদি বোন থেকে এটাকে আমরা ডিমার্কেশন করতে পারবো। যেমন এখানে একটা ওপিজি আছে, এখানে একটা ওপিজি আছে, তো এই ওপিজিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট লোয়ার লেফট ফার্স্ট মোলারের নিচে একটা ছোট্ট একটা বডি, ক্যালসিফিক বডি দেখা যাচ্ছে। এটাও একটা ট্রু অস্টিওমার এক্সরে। তো এখানে বুঝাই যাচ্ছে যে আমার টিউমারটা কতটুকু ম্যান্ডিবুলের মধ্যে কতটুকু ইনভলভমেন্ট আছে এই টিউমারের। এবং সিমেন্টোব্লাস্টোমার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এটা রুটকে অল্টারেশন করে ফেলে, রুট সারফেসটাকে এটা আপনার ইয়ে করে ফেলতে পারে, কিন্তু এইখানে এরকম রুট সারফেসকে কোনো ধরনের রিজর্পশন করবে না, সে রুটকে ওভারলাইং করে থাকবে। সো এই ক্ষেত্রে যে আমার দাঁত ফেলে দিতে হবে আমার এমন কোনো ইয়ে না, আমরা সেক্ষেত্রে জাস্ট টিউমারটাকে ইনিপ্লেট করে দিলেই হয়। এটা রিকারেন্স পটেনশিয়াল খুবই কম, দ্যাটস ওয়াই কোনো অলমোস্ট নাই। সো এক্ষেত্রে আমাদের কখনোই ইয়ে লাগবে না, আমাদের কখনোই এই ইয়ের ক্ষেত্রে আমাদের টিউমারের ওই যে মার্জিন ফ্রি করে আমাদের এক্সিশন দরকার নেই, আমাদের জন্য অনলি ইনিউক্লিয়েশনই চলবে। ওকে, এখন হচ্ছে যেটা আমরা যেটা সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে যে এটার হিস্টোপ্যাথোলজি, অলদো খুব বেশি নেসেসারি না। আমি সোজা কথা বলি যে এখানে বনি ওভারগ্রোথ হচ্ছে, একটা স্লো একটা টিপিক্যাল নিওপ্লাজম। সো এখানে আমরা কি দেখবো, এখানে আমরা বনে মানে বোন ফর্মিং ম্যাট্রিক্স দেখবো যেটাকে আমরা অস্টিওয়েড বলি, এবং এখানে একটা স্ট্রমার মধ্যে ম্যাক্সিমাম ক্যালসিফিক বডি থাকবে যেটা বোনকে রিপ্রেজেন্ট করবে। বোনের মধ্যে আমরা অস্টিওব্লাস্ট দেখবো, অস্টিওসাইটও দেখতে পারি, কারণ ম্যাচিউর অস্টিওব্লাস্টটা বোনের ম্যাট্রিক্সের মধ্যে এমবেডেড থাকবে। এবং যেহেতু বোন রিমডেলিং হয় অনেক সময়, সেক্ষেত্রে অস্টিওক্লাস্ট দেখা যেতে পারে, বাট খুব লেস অ্যামাউন্টের। সো এটার হিস্টোপ্যাথোলজি এমন সিগনিফিকেন্ট কিছু নাই। তো এখন সেক্ষেত্রে আমরা আরেকটু ইম্পর্টেন্ট একটা টিউমারের দিকে যাই, সেটাকে আমরা বলি হচ্ছে ওসিফাইং ফাইব্রোমা। তো ওসিফাইং ফাইব্রোমা, আমি একটু ওয়েট করি, আমি স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা আমি এটা দেখছি।
আই ডোন্ট নো আপনারা দেখছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টিউমার ননোডন্টোজেনিক অরিজিন, এবং রিটেনেও আমরা এই নিয়ে ভালোই জিজ্ঞেস করি। এটা হচ্ছে ওসিফাইং ফাইব্রোমা। ওসিফাইং ফাইব্রোমা প্রথমে ক্লাসিক্যালি এটার একটা টার্ম ছিল সিমেন্টো ওসিফাইং ফাইব্রোমা। ধারণা করা হইতো যে সিমেন্টামের কিছু কন্ট্রিবিউশন আছে এই টিউমারে, বাট রাইট নাও এটাকে আমরা যেটা বলি হচ্ছে সেটা হচ্ছে ওসিফাইং ফাইব্রোমা, কারণ সিমেন্টামের খুব একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন এখানে পাওয়া যায়নি। তো ওসিফাইং ফাইব্রোমার ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এটার অরিজিন হবে আপনার আনডিফারেন্সিয়েটেড যে মেজেনকাইমাল সেল থাকে ইন দ্য পেরিডন্টাল স্পেস, ডেভেলপিং টুথের অথবা টুথের পেরিডন্টাল স্পেসে কোনো যদি আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল থাকে, যেগুলা প্লুরিপোটেন্ট, মানে যেগুলা পটেনশিয়াল টু ডেভেলপ সার্টেন থিং, সো এগুলা থেকে এই টিউমারটা অরিজিন করে। এবং এটার প্যাথোজেনেসিস স্টিল yet not discovered, as usual typical oral pathology, যেখানে ম্যাক্সিমাম প্যাথোজেনেসিস জানা যায় না। ক্লিনিক্যাল ফিচারে এইখানে আমরা একটা স্লো গ্রোয়িং একটা গ্রোথ দেখবো। এটা সাধারণত 3rd to 4th ডিকেডে হয়, এবং ফিমেলদের একটু বেশি হয় এটা। এবং এখানে যে জ টিউমারটা হবে, এই টিউমারটা একটা ইয়ে হচ্ছে যে এটা পেইনলেস থাকে, বাট এটা বেশ বড় একটা সাইজ এটা অ্যাটেন্ড করতে পারে। পেশেন্টের একটা সিগনিফিকেন্ট ফেশিয়াল এসিমেট্রি আসতে পারে। আপনারা এখানে স্লাইডে দেখেন একটা ছবি আছে, এখানে আপনি দেখতে পাবেন যে টিউমারের সাইজটা যথেষ্ট সিগনিফিকেন্ট, এবং পেশেন্টের ফেশিয়াল এসিমেট্রি হয় একটা সিগনিফিকেন্ট এসিমেট্রি। আমরা যখন ওরোফেশিয়াল রিজনে কোনো টিউমারের ডিসকাশন করি, যে টিউমারগুলা ম্যাসিভ সাইজ অ্যাটেন্ড করতে পারে, তার মধ্যে ওসিফাইং ফাইব্রোমা অন্যতম। ওসিফাইং ফাইব্রোমাতে টিউমার যদিও অনেক বড় হয়ে যায়, কিন্তু টিউমারটা আসলে সাইজের ক্ষেত্রে খুব একটা যদিও বড় হয়, কিন্তু পেইনফুল খুব একটা হয় না, আনলেস এটা যদি একদম সফট টিস্যু পারফোরেট করে যদি এটা বের হয়ে আসে, তাহলে এটা প্রবলেম করে। এছাড়া এটা কোনো সিগনিফিক্যান্ট পেইন বা এরকম ইস্যু করে না, বাট ফেশিয়ালি ডিসগাস্টিং একটা অ্যাপিয়ারেন্স আছে ডেফিনেটলি। দ্বিতীয়টা হচ্ছে যে এটা হচ্ছে ক্লাসিক্যাল আমি ওসিফাইং ফাইব্রোমা যেটা সেটা বলতেছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটা সাধারণত সাইট কোথায় হয়, এটা সাধারণত ম্যান্ডিবুল ম্যাক্সিলাতে দুইটাতেই হয়, বাট ম্যান্ডিবুলে বেশি হয়, এবং ম্যান্ডিবুলে পোস্টেরিয়র রিজনে, বডি এবং অ্যাঙ্গেল এই রিজনে বেশি হয়। এখন কথা হচ্ছে যে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি জুভেনাইল অ্যাগ্রেসিভ ওসিফাইং ফাইব্রোমা। এটা আবার একটু বাইজার প্যাটার্নের। এটাতে দেখা যায় যে বেশ অ্যাগ্রেসিভ ইন নেচার, এটা খুব র্যাপিডলি প্রোগ্রেসিং করে, এবং এটা সাধারণত ম্যাক্সিলাতে বেশি হয়, এবং একটু ইয়াং অ্যাডাল্টের এটা বেশি দেখা যায়, এবং এটা ম্যাক্সিলাতে স্পেনোয়েড, ম্যাক্সিলারি সাইনাস এগুলাতে করে। এবং এক্ষেত্রে পেশেন্টের কিছু সিগনিফিকেন্ট ফিচার আসে। যদি ম্যাক্সিলারি সাইনাসকে ব্লক করে ফেলে, এক্ষেত্রে পেশেন্টের এক্সোপথালমাস হয়, কারণ তার ম্যাক্সিলারি সাইনাসের যে সাইনাস কিন্তু অরবিটের ফ্লোটা কন্ট্রিবিউট করে। তো সেইখানে যদি কোনো টিউমার মাস এগ্রেসিভ গ্রো করে, পেশেন্টের অরবিটের সাইজটা ছোট হয়ে যায়, স্কেলেটাল অরবিটের, সেক্ষেত্রে চোখটা বাইরে বের হয়ে আসে। এই জন্য আমরা এটাকে বলি এক্সোপথালমাস দেখবো। সাইনাস যদি ব্লকেজ থাকে, যেহেতু টিউমার দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, তাহলে পেশেন্টের নেজাল অবস্ট্রাকশনের যে ফিচার গুলা থাকে সেগুলা থাকবে, যে তার সে কন্ট্রিবিউট করবে, সে বলবে যে তার নাক বন্ধ হয়, তার অনেক সময় এপিস্টেক্সিস ডেভেলপ করতে পারে, এই ফিচার গুলা দেখা যায়। এটা আবার একটু আর্লি এজে হয়, এটা টিন এজে হয়, ওকে, এবং ম্যাক্সিলাতে এটা বেশি হয়। এখন ওসিফাইং ফাইব্রোমার ক্ষেত্রেও যেটা আছে, এটাতে আমি যেটা বললাম যে এটাতে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা প্রায় পরীক্ষাতে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওসিফাইং ফাইব্রোমা এন্ড ফাইব্রাস ডিসপ্লেসিয়া। দুইটার কিন্তু হিস্টোপ্যাথোলজিক্যাল যে প্যাটার্ন প্রায় একই রকম। তো এবং ফাইব্রোসিয়াস লিশনের মধ্যেও ওসিফাইং ফাইব্রোমা চলে আসে, যেখানে এখানে হয় কি অ্যাকচুয়ালি, এখানে হয় যে ম্যাচিউর যে বোনটা, এটা সামহাও একটা অ্যাবনর্মাল সফট টাইপের, মানে ম্যাচিউর বোন যত ডেন্সিটি বা যত শক্তিশালী থাকে, তার চেয়ে লেস শক্তিশালী একটা বোন দ্বারা রিপ্লেস হয়ে যায়, এবং পরে এখান থেকে টিউমার মাস হয়, বাট অলরেডি এটা ট্রু নিওপ্লাজম। তো ওসিফাইং ফাইব্রোমার ক্ষেত্রে যদি আমরা হিস্টোলজি দেখি, আমরা হিস্টোলজিতে দেখব এখানে বিভিন্ন ধরনের স্পিন্ডল সেল থাকে একটা ফাইব্রাস্টোমার মধ্যে। ফাইব্রাস্টোমাসটা যথেষ্ট ভাস্কুলার, এবং এখানে কিছু টাইনি ব্লাড ভেসেল, এখানে স্পিন্ডল সেলগুলা দেখা যাচ্ছে হিস্টোপ্যাথোলজির মধ্যে,
যেগুলা একটু ডার্ক স্টেইন নিয়েছে এবং এগুলা একটার সাথে কানেক্টিং থাকে, কানেকটিভ কলাজেন টিস্যু এখানে ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে। আর এখানে মাঝখানে যে কিছু পিঙ্কিশ এরিয়া দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে বোন ম্যাট্রিক্স থাকে, এখানে যে ইমেচিউর যে বোন ম্যাট্রিক্স থাকে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর এছাড়া খুব বেশি সিগনিফিকেন্ট খুব হিস্টোপ্যাথোলজি এখানে নাই। আর এখন যদি আমি এক্সরে দেখি, এটার এক্সরে আবার কিছু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন আছে। এখানে বসে একটা এক্সরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে এই আর্লি স্টেজ অফ ওসিফাইং ফাইব্রোমা অনেকটা এমলোব্লাস্টোমার মতো থাকে বা রেডিকুলার সিস্ট বা এগুলার মতো, যে এখানে ইউনিলোকুলার রেডিউলেশনসে থাকে এবং এটা একটা স্ক্লেরোটিক মার্জিন দ্বারা কভার থাকে, মানে মাঝখানে পুরোটা রেডিউলেশন থাকবে। যত দিন যাবে, যত ম্যাচিউর হবে, এখানে যে বোন ম্যাট্রিক্সটা থাকে সেটা ক্যালসিফিকেশন হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা কিছু ফ্লেকি ক্যালসিফিকেশন দেখবো, যেটা আমরা ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমারে দেখেছিলাম। এখানে যে এক্সরেটা দেয়া আছে ওপিজি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্লাসিক্যাল একটা মানে ছোট ছোট ফ্ল্যাক্স দেখা যাচ্ছে ক্যালসিফিকেশনের। তো এইটাকে আমরা ফ্লেকি ক্যালসিফিকেশন দেখতে পারি। তো এটা যদি আমরা আরেকটু অ্যাডভান্স হই, তাইলে এটা পুরাটা ওপেক হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখা যাবে অনেকটা তখন ওডন্টোমার মতো, এটা পুরো ওপেক হয়ে যাবে। বাট অলওয়েজ এটা ওয়েল ডিমার্কেটেড এবং এটা সারাউন্ডিং টিস্যু থেকে এটাকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, আনলেস ইট ইজ জুভেনাইল এগ্রেসিভ ওসিফাইং ফাইব্রোমা। জুভেনাইল এগ্রেসিভ ওসিফাইং ফাইব্রোমা হলে সেটা সারাউন্ডিং হেলদি বোনে কিছু ইনফিল্ট্রেশন করে। দ্যাটস ওয়াই যদি আমরা ক্লাসিক্যাল ওসিফাইং ফাইব্রোমা ডিল করি, দেন আমাদের উচিত হবে আমরা এটাকে ইনক্লুড করে ফেলবো এবং আমরা কিউরেটেজ করতে পারি। আর আমরা যদি একটা জুভেনাইল এগ্রেসিভ ওসিফাইং ফাইব্রোমা হ্যান্ডেল করি, যেখানে কিছু সারাউন্ডিং হেলদি বোনে এটা টিউমার সেল ইনফিল্ট্রেট করে, সেক্ষেত্রে আমাদের কিছুটা হেলদি মার্জিন সহ রিসেকশন করে ফেলা উচিত। হ্যাঁ, অথবা আমরা টিউমারটাকে ইনিশিয়ালি করে আমরা এইটাকে কিউরেটেজ করে ফেলবো উইথ হেলদি মার্জিন অফ দ্য বোন। কিউরেটেজ আমি আগেও বলেছি, আমরা সাধারণত থার্মাল কিউরেটেজ করি, আমরা কেমিক্যাল কিউরেটেজ করি এবং আমরা ফিজিক্যাল কিউরেটেজ করি। ওকে, তো ওসিফাইং ফাইব্রোমার যদি প্রোগ্নোসিস যদি আমরা চিন্তা করি, আমরা যদি প্রপারলি রিমুভ করতে পারি, এটা রিকারেন্স রেট এটার খুবই শ্যালো, সাধারণত খুব একটা রিকারেন্স করে না। বাট জুভেনাইল এগ্রেসিভ ওসিফাইং ফাইব্রোমা হলে ইট মে রিকার যদি আমরা প্রপারলি এটাকে ক্লিয়ারেন্স না করতে পারি হেলদি মার্জিন সহ। বাট এখানে হেলদি মার্জিন ধরলেন আমরা 0.5-1 সেন্টিমিটার ইজ এনাফ। ওকে, দেন আমি যদি নেক্সট স্লাইডে প্রসিড করি, আমি একটু ওয়েট করি যে আপনারা, কারণ নেক্সটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি ওয়েট করছি, স্লাইড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি আপনাদের বলছি। ওকে, ওকে, আমি মাত্র বললাম যে স্লাইডটা পরিবর্তন হয়েছে। দ্যাটস ওয়াই আমি সরি, আই হ্যাভ টু catch a call, just wait for a while. সরি, আমি আসলে দুঃখিত, আমার একটা জরুরি ফোন এসেছিল আমার হসপিটাল থেকে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নন ওডন্টোজেনিক রিজন, একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে এটা হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া। ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটা একটা ফাইব্রোসিয়াস লিশন। এটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাচিউর যে বোনটা, এই বোনটা রিপ্লেস হয়ে যাবে বাই সাম আদার বোনস, যেটা ম্যাচিউর ডেন্স বোনের চেয়ে লেস মানে এটা কোয়ালিটি ডেফিনেটলি আমার ম্যাচিউর বোনের চেয়ে খারাপ, একটু রিলেটিভলি ইমেচিউর উবেন বোন দ্বারা রিপ্লেস হয়। এবং এটাতে ডেফিনেটলি ফাইব্রোভাস্কুলার যে স্টোমাটা সেটার কোয়ান্টিটি বেশি থাকে। এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে, এটার ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আমি বলে দিব একটু সামনে। তো এটাতে যেটা সমস্যা হচ্ছে যে এখানে আমার যে বোনটা সেটা রিপ্লেস হয়ে যায় বাই সাম ইমেচিউর বোন, এবং এটা প্রোগ্রেসিভলি এটা বাড়তে থাকে। এবং সবচেয়ে যেটা প্রবলেম ওসিফাইং ফাইব্রোমা আছে, যে ওসিফাইং ফাইব্রোমাতে আমরা ডিমার্কেশন করতে পেরেছি যে আমার টিউমার এতটুকু ছিল, এতটুকু আমার ক্লিয়ার করতে হবে। ফাইব্রাস ডিসপ্লেসিয়াতে it is really tough to demarcate in between healthy bone and unhealthy bone. That's the fact. So fibrous dysplasia যদি আমরা স্টার্ট করি, fibrous dysplasia তে এখানে যেটা হয় যে এইটা একটা রিপারেটিভ টাইপ অফ গ্রোথ, যেখানে আমার নর্মাল হেলদি টিস্যুটা রিপ্লেস হয় ইমেচিউর টিস্যু দ্বারা। তো এখানে এটা দুই টাইপের হয়, একটা হচ্ছে পলিস্টেটিক পলি, আর একটা হচ্ছে একটা হচ্ছে কমন যেটা হচ্ছে মনোস্টেটিক, আর একটা হচ্ছে পলিস্টেটিক।
মনোস্ট্যাটিক কোনটা? মনোস্ট্যাটিক হচ্ছে যেখানে আমার আহ, যে লিশনটা, আমার ডিসপ্লাস্টিক লিশনটা ইনভলভ করবে হচ্ছে ওয়ান অর টু কন্টাজিয়াস বোন। কন্টাজিয়াস বোন বলতে আমরা ধরলেন যদি চিন্তা করি ম্যাক্সিলার বডি জাইকোমা, এক দুইটা বোন, ঠিক আছে। ম্যান্ডিবুল হইলে ম্যান্ডিবুল থেকে হয়তো অ্যাড অফ দ্য কন্ডাইল হয়ে টেম্পোরাল বোন, মানে কন্টাজিয়াস বোন, কানেক্টেড বোন এক দুইটা ইনভলভ করবে। এটা হচ্ছে সাধারণত পলিস্টেটিক। সাধারণত 80% যে ফাইব্রাস ডিসপ্লেসিয়া এই টাইপেরই হয়। এটার সাথে সাধারণত আদার কোনো অ্যাসোসিয়েটেড ফিচার থাকে না, এবং সবচেয়ে কমনেস্ট ফর্ম অফ ফাইব্রাস ডিসপ্লেসিয়া, যেখানে পেশেন্ট আমার পেশেন্টের এজ থাকবে টিনেজ। এইখানেও ফিমেল প্রিডমিনেন্সটা একটু বেশি, এবং এইখানে যে পেশেন্ট কমপ্লেন করবে যেটা প্রোগ্রেসিভ, একটা স্লো প্রোগ্রেসিভ একটা হার্ট সুয়েলিং, তার গ্রাজুয়ালি হচ্ছে ইউনিলেটারালি হয় সাধারণত। তার একটা হার্ট সুয়েলিং, সে দেখবে যে ধীরে ধীরে আমার মুখটা বাঁকা হয়ে যাচ্ছে বা এরকম কিছু কমপ্লেন করবে সে। তো যেটা ধীরে যত দিন যাচ্ছে তত বাড়ছে। এটা সাধারণত যখন অ্যাক্টিভ গ্রোথ থাকে, অ্যাকচুয়ালি টিনেজ শেষ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের বনি গ্রোথটা চলবে ততদিন পর্যন্ত এটাও এইভাবে বড় হইতে থাকে। তো পেশেন্টের অফেন কমপ্লেন থাকবে এইটা, বাট সাধারণত এটা পেইন করে না খুব একটা। বাট যদি কখনো এমন হয় যে আমাদের বনি ফোরামেনা গুলা ফাইব্রাস ডিসপ্লেসিয়ার মধ্যে চলে আসে, তো সেক্ষেত্রে অনেক সময় বনি কম্প্রেশন করে, নার্ভকে কম্প্রেশন করতে পারে, যেহেতু ক্যানাল গুলাকে নেরো করে ফেলবে ইমেচুর বোন গুলা, এবং নার্ভকে কম্প্রেশন করে এখানে পেইন ইনডিউস করতে পারে। ওকে, সো এছাড়া এটা খুব বেশি পেইন না। মেইনলি পেশেন্টের মেইন কনসার্ন থাকে যে প্রোগ্রেসিভ ফেশিয়াল অ্যাসিমেট্রি। এটার সাথে পেশেন্টের অ্যাকওয়ার্ড ম্যালোক্লুশন হইতে পারে, পেশেন্টের যদি ম্যাক্সিলার সাইডে দিয়ে প্রমিনেন্ট হয়ে যায় তাহলে পেশেন্ট নেজাল অবস্ট্রাকশনের ফিচারগুলো চলে আসতে পারে। পেশেন্ট অনেক সময় এপিস্টেক্সিস এইগুলা বলতে পারে, এইগুলা ফিচার আসতে পারে পেশেন্টের, যদিও খুবই রেয়ার। আর আরেকটা ফর্ম হচ্ছে, এটাকে আমরা বলি পলিস্টেটিক। এইটাতে হচ্ছে যে এইখানে ফাইব্রাস ডিসপ্লেসিয়ার সাথে আরো কিছু ফিচার অ্যাসোসিয়েটেড হবে। সেই ফিচারগুলা আমরা দেখব। সেটা হচ্ছে যে পেশেন্টের সাথে কিছু সিনড্রোম থাকে এখানে, যেটার মধ্যে কমন হচ্ছে ম্যাকিউনো অ্যালব্রাইট সিনড্রোম বলি আমরা। সেখানে পেশেন্টের ফাইব্রাস ডিসপ্লেসিয়া থাকবে, পেশেন্টের একই সাথে আপনার ট্রাঙ্কের মধ্যে কিছু লিশন থাকবে, সিগনিফিকেন্ট লিশন, যেটাকে ক্যাফে এউ লাটে এগুলা বলে। যে আমরা যে কফি, আমরা লাটে যে কফিটা খাই, সে লাটে কফির মতো দেখতে একটা কিছু লিশন থাকবে, বিশেষ করে তার ট্রাঙ্কের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে। এবং সবচেয়ে আনইউজুয়াল ফিচার হচ্ছে যে সেক্সুয়াল প্রিকোসিটি। এখানে যেটা হয় যে প্রিমেচিউর পিউবার্টি চলে আসে। দেখা যাবে যে অ্যাকচুয়ালি পিউবার্টির এইজ হচ্ছে টিনেজে, কিন্তু এই পেশেন্টগুলো পিউবার্টি চলে আছে 5-6 বছর বয়সী। দেখা যায় যে তার পিউবিক হেয়ার ডেভেলপ করে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায়। এবং আমি একটা যতটুকু জানি, একটা ফিমেল, একটা বাচ্চা মেয়ে অ্যারাউন্ড 6 to 7 years পেরুতে, মেবি she is getting pregnant during very early childhood due to this type of sexual precocity, যেটা এই কন্ডিশনে দেখা যেতে পারে। সো এখানে যেটা এক্সরেতে আমরা যদি প্লেন এক্সরে দেখি, এখানে একটা দেখো, প্লেন এক্সরেতে আমি একটা বড় ডিমার্কেশন করে রেখেছি, যেখানে প্লেন এক্সরেতে একটা বড় ডিমার্কেশন আছে, যেখানে দেখা যাচ্ছে যে এই পেশেন্টের লিশনটা কত বড়। এখানে যদি আপনারা ভালো করে এই রেড ডিমার্কেশনটা দেখবেন যে হেলদি বোন, আমার রাইট সাইডে হচ্ছে আনহেলদি টিস্যু, লেফট সাইডে হচ্ছে হেলদি বোন, যেখানে রুট ক্যানাল করা একটা দাঁত দেখা যাচ্ছে মনে হয়, ওইটার নিচ থেকে হেলদি বোন। তো আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমার কোথা থেকে অরিজিন, কোথা থেকে শেষ। দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে ফিউজিফর্ম লাইক একটা মনি, একটা মাছ দেখা যায়, যেটা ব্লেন্ড করে ফেলে হেলদি বোনের সাথে, ওয়েল ডিমার্কেটেড না, এবং ব্লেন্ডিং করে ফেলে মানে কন্টিনিউ করে যায় নর্মাল বোনের সাথে, যেটা অফেন ভেরি ডিফিকাল্ট টু ডিমার্কেট। এটা হচ্ছে এটার মেইন প্রবলেম। এবং এটার এপিয়ারেন্স অনেকটা গ্রাউন্ড গ্লাস এপিয়ারেন্স হইতে পারে, অনেক সময় অরেঞ্জ পিল স্ট্রাকচারের মতো, যে আমরা অরেঞ্জ কাট সারফেস দেখলে আমরা যেমন দেখি, যেটা অ্যাকচুয়ালি আসলে ওসিফাইন ফাইব্রোমার এক্সরেতেই বেশি ছিল ক্লাসিক্যাল, এরকম হইতে পারে এটার এপিয়ারেন্স। সো এটার এপিয়ারেন্সটা হবে এরকম, যে এটা অনেকটা হেলদি বোনের মতোই, বাট ইরেগুলার এট্রাভাকুলার কারণে এটাতে অরেঞ্জ পিল স্ট্রাকচার লাইক এপিয়ারেন্স হইতে পারে, এবং এটা সারাউন্ডিং হেলদি বোনদের সাথে অনেক সময় ব্লেন্ড করে যায়। তো
এইখানে সবচেয়ে আইডিয়াল হচ্ছে সিটি স্ক্যান। 3D সিটি স্ক্যানে গেলে তখনই বুঝতে পারবেন যে এটা কখনোই সারাউন্ডিং বোনের সাথে এত সুন্দর ব্লেন্ড করে যে বোঝার উপায়ই নেই যে কোনটা হেলদি এবং কোনটা আনহেলদি টিস্যু। তাহলে এটাতে এখানে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ট্রিটমেন্ট প্রোভাইডের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা এখানে যে এক্সিশন করব আমরা কতটুকু মার্জিন নিব। সো এক্সিশনের রোলটা এখানে সিগনিফিকেন্টলি কম। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে যে সার্জিক্যাল কন্ট্যুরিং করা, সেটা হচ্ছে পেশেন্টের যেমন এই যে মেটার যে অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি যে তার রাইট সাইডের জাইগোমা এবং ম্যাক্সিলার মধ্যে যে বাট্রেস এরিয়া সেইটা একটু প্রমিনেন্ট মনে হচ্ছে। সেক্ষেত্রে তার টিনেজ গ্রোথ কমপ্লিট করার পরে যখন তার আর কোনো অ্যাক্টিভ গ্রোথ হবে না, তখন আমরা যেটা করব যে এটাকে সার্জিক্যাল কন্ট্যুরিং করব, মানে আমরা এই ম্যাক্সিলাটাকে আমরা এটাকে মানে অনেকটা মানে ট্রিমিং করতে থাকবো। ট্রিমিং করে করে আমরা এই ম্যাক্সিলাটাকে ছোট করব, ছোট করে এটাকে পাশের ম্যাক্সিলার সাথে আমরা মানে একটা এপিয়ারেন্স নিয়ে আসবো এটাকে ট্রিম করতে করতে। এবং যদি দেখা যায় তার নেজাল অবস্ট্রাকশন ডেভেলপ হচ্ছে ডিউ টু এই ওভারগ্রোথের কারণে, তাহলে সেক্ষেত্রে আমরা সেপ্টোপ্লাস্টি না, অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় টার্বোনেক্টমি করা লাগতে পারে। সেপ্টাম পর্যন্ত ইনভলভ হয়ে গেলে সেপ্টোপ্লাস্টি করা লাগতে পারে। সেক্ষেত্রে যেভাবে হোক তার এপিয়ারেন্সটাকে আমরা তার নর্মাল সাইডের মতো নিয়ে আসবো। তার যদি অরবিটাল, যেমন এই মেয়েটার দেখা যাচ্ছে যে অরবিটের পজিশনও একটু চেঞ্জ হয়েছে, তার রাইট সাইডের আইবলটা একটু উপরে উঠে গেছে, সেক্ষেত্রে আমরা অরবিটাল ফ্লোরটা রিমুভ করে এটাকে আমরা রিকনস্ট্রাকশন করব ফ্লোরটা, যাতে তার চোখের লেভেলটা অন্য চোখের লেভেলের সাথে চলে আসে। তো সামহাও আমরা তার এপিয়ারেন্সটাকে রিস্কেডিউল করব। তো এটা করব আমরা অ্যাক্টিভ গ্রোথ হওয়ার পরে, কারণ আমরা যদি তার অ্যাক্টিভ গ্রোথ চলা অবস্থায় সার্জিক্যাল রিকন্ট্যুরিং করি তাহলে সেটা এই ওভারগ্রোথটা আবার হতে থাকবে। আর রিসেকশন সাধারণত আমরা ফাইব্রাস ডিসপ্লেসিয়াতে করি না আনলেস এটা সিরিয়াস কোনো ইস্যু করা না পর্যন্ত। যেমন এটা যদি কোনো ক্রেনিয়াল নার্ভের ফোরামেন বন্ধ করে ফেলে, যেমন বেজ অফ দ্য স্কালের কোনো ফোরামেন ক্লোজ করে ফেলতেছে যেখান থেকে আমরা ক্রেনিয়াল নার্ভ নামে, সেক্ষেত্রে আমরা রিসেকটিভ চিন্তা ভাবনা করব। এছাড়া আমরা কোনো ধরনের রিসেকশন করার প্ল্যান করব না। এখন এটার হিস্টোলজি কেমন? এখানে আমরা হিস্টোলজিতে দেখব কিছু ফাইব্রাস স্টোমা থাকবে। ফাইব্রাস স্টোমার মাঝে যে বনি ট্রেবেকুলাই মানে হচ্ছে বনির যে অ্যারেঞ্জমেন্ট, বনের যে ম্যাট্রিক্সের যে অ্যারেঞ্জমেন্ট, বন যেভাবে ক্যালসিফিকেশন হয়, সেই কনসেন্ট্রিক রিংগুলার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা একটু বাইজার থাকবে। এবং এইখানে ফাইব্রোব্লাস্ট যথেষ্ট পরিমাণ দেখা যাবে। এবং এখানে আমরা বনি ইমেচুর উবেন বোন যে ম্যাট্রিক্স এগুলা দেখব। এবং এখানে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এগুলা দেখা যাবে। এবং এখানে যে ফাইব্রাস্টোমাটা থাকবে এটাও রিলেটিভলি ভাস্কুলার থাকবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি আমার স্টার্ট করতে যেহেতু আজকে অনেক ঝামেলা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি একটা টপিক ভুলে আসছি, সেটা হচ্ছে অস্টিওমাতে। আমি এটা এক ফাঁকে বলে দিই। অস্টিওমাতে যেটা ছিল সেটা হচ্ছে যে অস্টিওমাতে আমি একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে গার্ডনার সিনড্রোম। গার্ডনার সিনড্রোম হচ্ছে, আপনারা এটা ডেভেলপমেন্ট চ্যাপ্টারে পড়ে আসছেন, অনেক সময় আমরা পেশেন্টের এক্সরেতে দেখতে পারি যে মাল্টিপল অস্টিওমা নিয়ে আসছে। সেক্ষেত্রে আমাকে এই সিনড্রোমের কথা মনে রাখতে হবে। গার্ডনার সিনড্রোমে মাল্টিপল অস্টিওমা দেখা যায় জোতে, এবং পেশেন্টের কলোনিক পলিপ থাকে। ওকে, এবং তার মানে এক্সট্রিমিটিতে প্রচুর ছোট ছোট মাছ দেখা যায়, যেটা মূলত ফাইব্রোমা। তো এইটা আমাকে কিন্তু মনে রাখতে হবে যদি মাল্টিপল অস্টিওমা আমরা কোনো এক্সরেতে দেখি। কারণ হচ্ছে এখানে অস্টিওমা কোনো ফ্যাক্টর না, ফাইব্রোমাও কোনো ফ্যাক্টর না, এখানে প্রবলেম হচ্ছে কলোনিক পলিপ। কারণ বলা আছে স্টাডিতে যে কলোনিক পলিপ 100% ক্ষেত্রে এটা ম্যালিগন্যান্সিতে ট্রান্সফরমেশন করে। তাহলে সেক্ষেত্রে কোনো পেশেন্টের যদি আমরা এক্সরে দেখি এবং এক্সরেতে অনেকগুলো অস্টিওমাতে দেখি, তাহলে ডেফিনেটলি আমাদের উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট গার্ডনার সিনড্রোম। তার হাত পা আমরা চেক করব, তারপরে সেখানে যদি আমরা কোনো স্টোমা দেখি তাহলে ডেফিনেটলি এই পেশেন্টকে আমাদের কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আমাদের রেফার করতে হবে, যে এন্ডোস্কোপির মাধ্যমে চেক আউট করবে যে তার কোনো ধরনের পলিপ আছে কিনা। পলিপ হইলে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে পলিপের ট্রিটমেন্ট হবে, দেন উইল থিঙ্ক অ্যাবাউট অস্টিওমা। ওকে, এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট নরোনেটোজেনিক টিউমার, সেটা হচ্ছে সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানুলোমা। সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানুলোমাকে আমরা শর্টকাটে সিজিসিজি বলি। তো এটা হচ্ছে সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানুলোমা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা বেশ ডিস্ট্রাকটিভ একটা গ্রোথ। অলদো এটাকেও আমরা নিওপ্লাস্টিক না হলে অ্যাকচুয়ালি হাইপারপ্লাস্টিক বলি, যে এটাতে একটা সার্টেন অ্যামাউন্টের হাইপারপ্লাসিয়া হয়, খুব র্যাপিড হাইপারপ্লাসিয়া হয়। টিস্যুর সেল নাম্বার এবং টিস্যুর অ্যামাউন্টটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়,
এটাও সাধারণত খুব ইয়াং অ্যাডাল্ট টিনেজে দেখা যায়, এবং এটার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা সাধারণত মেন্টাল ফোরামেনের এন্টেরিয়রলি থাকে, মানে মিড লাইনে থাকে। দ্যাটস ওয়াই এটা আনইউজুয়াল লোকেশন। দ্যাটস ওয়াই আমাদের এটা মনে রাখা উচিত যে এটা এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ম্যান্ডিবুলে এটা কমনলি আমরা দেখে যাই। ম্যাক্সিলাতেও যদি হয় সাধারণত এন্টেরিয়র অ্যাসপেক্টে হইতে পারে, এবং এটা আর্লি এইজে দেখা যায়। এবং পেশেন্ট কমপ্লেন করবে যে রিলেটিভলি ফাস্ট প্রোগ্রেসিং একটা গ্রোথ, এবং যেখানে এটা মানে র্যাপিডলি গ্রো করতে থাকে। পেশেন্ট বলবে যে তার সোয়েলিংটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় ডেভেলপ, এবং হইতে হইতে এক সময় দেখা যায় এটা কোর্টিক্যাল পারফোরেশন করে ফেলে। পারফোরেশন করে এটা সফট টিস্যু একটা পেডাঙ্কুলেটেড মাসের মতো এটা বের হয়ে চলে আসে। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল এপিয়ারেন্সে যে এখানে একটা পেডাঙ্কুলেটেড মাস মনে হচ্ছে যেটা ভিতর থেকে চলে আসছে। এবং সরি, পেডাঙ্কুলেটেড বললে আসলে এটা অন্য টার্ম হয়ে যায়, একটা এক্সপানসাইল মাস, যেটা মনে হচ্ছে যে বোন থেকে কিছু বের হয়ে আসছে। পেডাঙ্কুলেটেড আসলে রিলেটিভলি ইজি, কারণ হচ্ছে একটা মাস যেটা লুজলি অ্যাডহেয়ার উইথ দ্য বেস উইথ এ নট শ্যালো স্টপ, মানে ছোট একটা দড়ির মতো একটা স্ট্রাকচারের মাধ্যমে আটকায় থাকে বেজের সাথে। বাট এটাকে রিমুভ করা সহজ, বাট এটাকে রিমুভ করা এত সহজ না। এটা একটা এক্সপান্সিভ রূপ। তো এটাকে ইম্পর্টেন্ট আমরা এই কারণে বলতেছি কারণ এটার মধ্যে হিস্টোলজিক্যালি এখানের মধ্যে জায়ান্ট সেল দেখা যায়, জায়ান্ট সেল। এবং এটার ওই যে র্যাপিডলি গ্রোয়িং গ্রোথের কারণে আমরা এটাকে ইম্পর্টেন্ট দিই। অনেক সময় আমরা মেলিগনেন্সি হিসাবে মাইমিক করে ফেলতে পারি যে এত তাড়াতাড়ি গ্রোথ, এবং দেখতেও বেশ আগলি অ্যাপিয়ারেন্স এটার। দ্যাটস ওয়াই আমরা যে পেশেন্ট গুলাকে দেখবো আমাদের প্রথমে যেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে এটা আমরা কিভাবে মানে আইডেন্টিফাই করবো, এটার সাইট লোকেশন দেখলাম। দ্বিতীয়টা হচ্ছে যে এখানে আমরা প্রথমে একটা অর্থোপেন্টোমোগ্রাম করব, করে যদি সেন্ট্রাল লোকেশন দেখি এবং দেখি যে এখানে দেখেন এটা যদি ভালো করে ফলো করেন দেখবেন যে এটাতে অ্যাসোসিয়েটেড টিথের মাঝে কিছু রিজর্পশনও দেখা যায়। ওকে, এটা র্যাপিডলি গ্রোথ এবং এটাকে কিছু রিজর্পশন দেখা যায় যেটা ইন্ডিকেট করে যে এটার মধ্যে এটা ম্যালিগনেন্সির হইতে পারে। ওকে, সো এটা কিন্তু এই জন্যই বললাম এটা প্যাটার্নটা অনেকটা ম্যালিগনেন্সিকে সমর্থন করে, কিন্তু এটার লোকেশনটা আমাদের মনে রাখতে হবে, এইজটা মনে রাখতে হবে, এবং অবশ্যই আমরা এটাকে কনফার্ম করব হচ্ছে বাই হিস্টোপ্যাথোলজি। এখানে একটা ইউনিলিকুলার রেডিউলুসেন্সি দেখা যেতে পারে, যদিও এটা একদম এমলোব্লাস্টোমার মতো এত সিরিয়াস রেডিউলুসেন্সি না, সাইজলি মিক্স টাইপের হইতে পারে। এবং এটাতে ওয়েল ডিমার্কেটেড বর্ডার আমরা দেখব, এবং এটার যে সারাউন্ডিং টুথ থাকে সেটাতে মোটামুটি রিলেটিভলি রিজর্পশন দেখা যায়। ওকে, কেন দেখা যাচ্ছে এখন আমাদের বলতে হবে এটার হিস্টোলজি। এটার হিস্টোলজি আমি ছবি মানে আমি এত বিজি ছিলাম যে আমি ছবিটা পুট করতে পারি না হিস্টোলজি। সো এখানে যে হিস্টোলজিক্যাল প্যাটার্নটা, যেহেতু এটা আমরা বলতেছি সেন্ট্রাল জায়ান্ট সেল গ্র্যানুলোমা, ওকে, তাহলে আমাদের এখানে আমরা টিস্যু কি ধরনের দেখবো, আমরা এখানে একটা মানে ভাস্কুলারাইজড একটা ফাইব্রাস্টোমা দেখবো। এইখানে জায়ান্ট সেল যেগুলো আসবে সেই জায়ান্ট সেলগুলো আসবে হচ্ছে ফ্রম ম্যাক্রোফেজ। ওকে, আমরা জানি যে ম্যাক্রোফেজের মধ্যে এখানের মধ্যে প্লেন্টি অফ ম্যাক্রোফেজ দেখবে। ম্যাক্রোফেজের মধ্যে কিন্তু বেশ কিছু নিউক্লিয়াস থাকে একসাথে। ওকে, সো আমরা এখানে টিস্যু লেভেলে আমরা এখানে ম্যাক্রোফেজ দেখবো, ফাইব্রাস্টোমা থাকবে, এবং রুট রিজর্পশন হওয়ারও সিগনিফিকেন্ট কজ হচ্ছে যেহেতু ম্যাক্রোফেজ থাকে, অস্টিওক্লাস্টও তো আসলে রুট মানে ম্যাক্রোফেজ কাইন্ড অফ। দ্যাটস ওয়াই এখানে রুট রিজর্পশন থাকবে। সিমেন্টোক্লাস্ট থাকে, সিমেন্টোক্লাস্টের কারণে রুট রিজর্পশন হবে, এবং বোথ ডিস্ট্রাকশনের মেইন কারণ হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ। ওকে, টিস্যু ম্যাক্রোফেজটাকেই আমরা যখন এক্সরেতে দেখবো তখন আমরা দেখবো যে এখানে বেশ বড় একটা মানে সেল দেখা যাচ্ছে যে যেটা স্টেইন নিচ্ছে, যেটার মধ্যে অনেকগুলা নিউক্লিয়াই থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা জায়ান্ট সেল গ্র্যানুলোমা বলি। জায়ান্ট সেল গ্র্যানুলোমার ক্ষেত্রে এটার রিকারেন্স টেন্ডেন্সিটা বেশি, কারণ এটার ক্লিয়ারেন্সটা খুব ভালো করতে হয়। সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এটাকে এক্সিশন যখন আমরা করব এটাতে হেলদি মার্জিন নেওয়ার চেষ্টা করব, এবং সাথে আমরা এখানে কিউরেটেজ করব, কারণ এখানে মেরো স্পেসে বনি মেরো স্পেসে টিস্যু এন্ট্রাপ হইতে পারে। তো এখানেও সেম কথা, আমরা এখানে কিউরেটেজ করব বাই ফিজিক্যাল কিউরেটেজ, থার্মাল কিউরেটেজ, কেমিক্যাল কিউরেটেজ। এই মিনিয়ে আমরা হেলদি বোনের মধ্যে কিউরেট করব যাতে এখানে কোনো টিস্যু এন্ট্রাপ থাকে না, কারণ এটা রিকারেন্স টেন্ডেন্সিটা খুবই বেশি। ওকে, এবং এটার আমরা প্রগনোসিস ভালো হবে যদি আমরা এটাকে ক্লিয়ারেন্সটা ভালো করতে পারি। ওকে, তো জায়ান্ট সেল গ্র্যানুলোমাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি এটা ইম্পর্টেন্ট এই কারণে এটার সাইট অফ এটার লোকেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
লোকেশনটা এই কারণে ইম্পর্টেন্ট যে জায়ান্ট সেল টিউমারের লোকেশনটা হচ্ছে অ্যান্টেরিয়রলি হয়। আমরা এতদিন পর্যন্ত যে কয়টা টিউমার আমরা পড়েছি বা আমরা নিজেরাও জানি, মোস্ট অফ দ্য টিউমার সাধারণত পোস্টেরিয়রলি অ্যারেঞ্জ থাকে, বাট এই টিউমারটা অ্যান্টেরিয়রলি অ্যারেঞ্জ থাকে। ওকে, এখন আমি ওয়েট করছি আবার স্লাইড চেঞ্জ হওয়ার জন্য। এখন আমি যাব আরেকটা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট টিউমার, সেটা হচ্ছে এটা হচ্ছে, আমি একটু ওয়েট করছি, এটাকে আমরা বলি হচ্ছে হেমানজিওমা। ওকে, হেমানজিওমাটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ হচ্ছে হেমানজিওমা অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা কনজেনিটাল অরিজিন, এটা ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল থেকে একটা টিউমার নিওপ্লাস্টিক মাস অরিজিন করে, যে এখানের ইম্পর্টেন্ট এই কারণেই যে এই টিউমারের প্রচুর ব্লিডিং টেন্ডেন্সি, ইউ হ্যাভ টু হ্যাভ সিরিয়াসলি টু ডিল উইথ দিস টাইপ অফ টিউমার। ওকে, তো হেমানজিওমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে হেমানজিওমা রিলেটিভলি আনকমন, বাট স্টিল ইটস এ ভেরি ইম্পর্টেন্ট নন ওডোনটোজেনিক টিউমার। ইউ নেভার নো, তুমি একটা পেশেন্টকে এনকাউন্টার করতেই পারো। ওকে, হেমানজিওমার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে এটা যেহেতু সাধারণত কনজেনিটালি থাকে, এটা স্লোলি একটা দেখা যাবে একটা ইউনিলোকুলার রেডিওলেসেন্সি হয়ে আসছে। আমরা হয়তো রুটিন ফাইন্ডিংসে পাইতে পারি যে ছোট একটা দাঁতের রুটের এপেক্স নিচে একটা ছোট লিশন হয়তো বা একটা গ্র্যানুলার মতো আছে। তো যেহেতু আমাদের কমনলি আমরা কি চিন্তা করব যে হ্যাঁ একটা পেরিফিক্যাল গ্র্যানুলোমা, অথবা আমরা চিন্তা করব যে ছোট্ট একটা রেডিকুলার সিস্ট, অথবা আমরা সামহাও আমরা এগুলাই চিন্তা করব। কিন্তু যদি এটা হেমানজিওমা হয়ে থাকে এবং আপনার প্ল্যান থাকে যে আমি দাঁত ফেলে দিব এবং ইনিকুলেট করে ফেলবো, ইউ নো, আপনি চিন্তা করতে পারবেন না এই ব্লিডিং কি করতে পারে, ইভেন ডিস্ট্রাকটিভ ব্লিডিং, এবং এটা অবশ্যই ক্লিনিক্যালি এটা আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে। ওকে, এখানে যে ক্লিনিক্যাল এপিয়ারেন্স দেখানো হচ্ছে যে হিমানজিওমা সাধারণত স্লো গ্রোয়িংই হয় এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে এক্সপান্ড করে এটা বোন রিজেকশন করার পরে এটা সারফেসে আসলে আমরা এরকম একটা ব্লুইশ এপিয়ারেন্স দেখতে পারবো। এখন আমার অনেকে মনে করবে যে মিউকোসিল হয়েছে কিনা। ওকে, সো মিউকোসিলের সার্জারি করতে গিয়ে দেখা যাবে হিমানজিওমা, দেন ব্লিডিং বন্ধ হবে না, আপনাকে সিরিয়াসলি অ্যাসেস করতে হবে এটা কি। ওকে, তো হিমানজিওমার ক্ষেত্রে যদি এটা বোন ইরোশন করে চলে আসে, বোন ধীরে ধীরে টিউমারটা বড় হয়ে যদি বোন ইরোশন করে, বোনকে রিজেকশন করে, সেক্ষেত্রে আমরা এইভাবে এটা দেখবো, কারণ এটার ভিতরে ব্লাড ভেসেল অনেকগুলা ব্লাড ভেসেল থাকে, যেগুলো আসলে নিওপ্লাস্টিক, এগুলার মধ্যে অনেকগুলা ব্রাঞ্চিং হচ্ছে, অ্যাবনর্মাল ব্রাঞ্চিং। এটাকে আপনি যদি বলেন এটাকে ব্যাগ অফ ওয়ান, আমরা যদি দেখি যে কেঁচো, অনেকগুলা কেঁচোর মতো মনে হয় যদি আমি করি, এটা একটা ব্যাগ অফ ওয়ার্মের মতো দেখতে, যদি আমরা ক্লিনিক্যালি দেখতে পারি ওপেন করে। দেন হিমানজিওমার ক্ষেত্রে যখন এটা বোন ইরোশন করে চলে আসবে, তখন এটার মধ্যে পালসেশন আমরা দেখতে পারি। ওকে, পালসেশন দেখতে পারি। হিমানজিওমার মধ্যে পেশেন্ট আরেকটা কমপ্লেন করবে যে তার প্রায় গাম ব্লিডিং হচ্ছে, তো আমরা দেখবো এরকম একটা লিশনও আছে, পেশেন্টের গামে দিয়ে ব্লিড করে এবং ব্লিডিং স্টপ হইতে বেশ সময় নেয়। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা এটা জিঞ্জিভাইটিস ওর মিউকোসিল এগুলা ডিল করছি না, আমাদের একটু বড় লেভেলে একটু থিঙ্কিং করতে হবে। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার সেই ক্লিনিক্যাল আইটা যেন থাকে। ওকে, এখন হচ্ছে যে হিমানজিওমার ক্ষেত্রে আমি এই কারণে এত ইম্পর্টেন্স দিচ্ছি যে এইটা আসলে বইয়ে আমি জানি না আপনারা কতটুকু ইম্পর্টেন্স দিয়ে নিচ্ছেন, আমাদের জন্য এটা সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্স। কেন বলছি আমি সামনে দিয়ে আমি বলছি। হিমানজিওমার অ্যাকচুয়ালি দুই ধরনের টাইপই যদি আমরা বলি, ইজিলি বলি, হিমানজিওমা একটা হচ্ছে ক্যাভার্নাস টাইপ, এটা আমরা বলি লো ফ্লো টাইপ, এখানে যে হিমানজিওমাটা থাকবে এটা ভেনাস, মেইনলি ভেনাস থাকবে এবং এটার স্পিড না, হাই স্পিড ব্লাড ফ্লো থাকবে না। আরেকটা থাকে আর্টেরিও ভেনাস টাইপ, এইটা ভেরি অ্যাগ্রেসিভ, এখানে অ্যাকচুয়ালি ব্লাড আর্টেরিয়াল এবং ভেনাস ব্লাডের মিক্সচার হইতে পারে, প্যাথোলজিক্যাল শান্টিং হয় এখানে, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে যে আর্ট অফ ডায়াগনোসিস, প্রথমে তো বললাম যে আমরা ক্লিনিক্যালি দেখবো, আমরা করব, ক্লিনিক্যালি হিস্ট্রি নিব, পেশেন্টকে সবকিছু দেখবো, এবং যেহেতু কনজেনিটাল থাকে হিমানজিওমা এবং জ্বর ভিতরে রিলেটিভলি আনকমন, তারপরে যেহেতু জোতে আছে আমরা ধারণা করতে পারি যে তার স্কিন টিনে কোথাও এরকম আমরা দেখতে পারি, হিমানজিওমা কন্টেনিং লিশন দেখতে পারি, যেমন আমরা অনেকটা আমরা কিছু পোর্ট ওয়াইন স্টেইন দেখতে পারি। পোর্ট ওয়াইন স্টেইন হচ্ছে এটা কিউটেনিয়াস হিমানজিওমা থাকে অ্যাসোসিয়েটেড, তো
এরকম আমরা ওয়াইনের মতো রেডি স্টেইন দেখতে পারি স্কিনের মধ্যে। ওকে, এটা আমরা দেখতে পারি পেশেন্টের সাথে, এবং এইটা আমরা অবশ্যই ভালো করে পেশেন্টকে জিজ্ঞেস করব যে তার অন্যান্য জায়গায় কোনো কিছু আছে কিনা বা এরকম কোনো লেশন আছে কিনা, তাহলে আমরা আরেকটু কনফার্ম হবো। এরপরে আমরা পেশেন্টকে একটা এক্সরে করতে দিব। এক্সরে করলে এখানে দেখেন একটা হিমানজিওমার ভাস্কুলার একটা লিশনের ওপিজি দেয়া আছে। এখানে একটা ওয়েল ডিমার্কেটেড ইউনিলোকুলার রেডিউসেন্সি দেখা যাচ্ছে, যেখানে ছোট ছোট থিন বনি সেপ্টা আছে। সারাউন্ডিং টিউবগুলোর মধ্যে আমি ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি, এবং এটাও মিড লাইনে হইতে পারে, আবার বডি অফ দ্য ম্যান্ডিবুলেও এটা আনকমন না, হইতেই পারে মিড লাইনের। এবং এইখানেও সেক্সুয়াল ডিস্ট্রিবিউশন রিলেটিভলি ইকুয়ালি। সো এইখানে যেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের প্লেন, মানে আমরা যে অর্থোপেন্ডোমোগ্রাম দিয়ে দেখলাম, বাট আমার এটা যদি আমাকে সার্জারি করতে হয়, ডেফিনেটলি এটা বড় গ্রোথ হচ্ছে। একটা পর্যায়ে দেখলাম এক্সরেতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টের যদি এক্সরেতে যে পর্যায়ে আছে আর যদি বড় হয়, দেন ম্যান্ডিবুল পারফোরেট করে হিমানজিওমাটা স্কিনে চলে আসবে। সেক্ষেত্রে আরো ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? যদি অ্যাক্সিডেন্টালি তাই সে কোনোদিন দাঁতে ব্যথা পায়, অথবা তার দাঁত নড়ে গেল, বা কোনো কারণে পেশেন্ট যে স্কিন পর্যন্ত এই যে এক্সপানসাইল গ্রোথ আমরা ক্লিনিক্যাল এপিয়ারেন্সে দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো কারণে সে দাঁত দিয়ে বাইট দিল অথবা কোনো শার্প খাবার এখানে ইনজুর করলো, তাহলে মানে মেসিভ ব্লাড লস হবে। ইউ মে নেভার নো পেশেন্ট ডাই ডিউ টু এক্সেসিভ ব্লিডিং। দ্যাটস ওয়াই এটাকে ডেফিনেটলি আমাদের এনকাউন্টার করতে হবে। তো এখানে আমরা কি করবো? প্রথমে হচ্ছে আমাদের একটা শার্প ক্লিনিক্যাল নলেজ থাকতে হবে, সার্জিক্যাল অ্যানাটমির ব্যাপারে আমাদের নলেজ থাকতে হবে, যে এইখানের সারাউন্ডিং কোন কোন ভেসেল হইতে পারে। যেমন এইখানে দেখেন, এইখানে যে এক্সরেটা আছে, এই এক্সরেটা হইলে যদি লিশনটা এইখানে হয়, তাহলে আমি এটাকে অরিজিনটা আমি কোন দিকে চিন্তা করব? আমি অরিজিনটা চিন্তা করব যে এটা তো আসতে পারে, যেহেতু ম্যান্ডিবুলের ভিতর দিয়ে গেছে, আমার ইনফেরিয়র এলভিউলার ভেসেল যে নিউরোভাস্কুলার বান্ডল যেটা নার্ভের সাথে ব্লাড সাপ্লাই থাকে, সেখান থেকে আসতে পারে। সেটার অরিজিনে আছে জানে আমরা ম্যাক্সিলারি আর্টারি, সেটা থেকে হইতে পারে। দেন হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি আসে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। দ্যাটস ওয়াই আমার এই ইয়েগুলা বুঝতে হবে যে, এবং যদি এখানে ভেনাসও দেখি আমরা, ইনফেরিয়র এলভিউলার যে ভেনাস যে প্লেক্সাসটা মেনটেন করে, সেটা সাধারণত ড্রেনেজ হয় দাঁতের টেরিকয়েড ভেনাস প্লেক্সাসে। সো আমাদের এগুলা চিন্তা করতে হবে যে কোন ভেইন গুলা, কোন আর্টারি গুলা এখানে সারাউন্ডিং। আমরা সবসময় মনে রাখবো যে হেমানজিওমা যখন আমরা ডিল করবো, আমরা চিন্তা করবো যে ওই রিজনে কোন কোন ভেসেল থাকে। তো আমাকে ডেফিনেটলি ওই ভেসেল গুলাকে, প্রথমে হচ্ছে এটা আমার ক্লিনিক্যাল জাজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আমরা এখানে সিলেক্টিভ এনজিওগ্রাম করবো। আমরা এখানে কন্ট্রাস্ট ডাই দিয়ে টিউমারের মধ্যে মানে আমরা ফ্লো করাবো, এবং আমরা এটার ইয়েটা ইমেজ দেখবো। ইমেজ দেখে আমরা বুঝতে পারবো যে কোন ভেসেল থেকে, এর টিউমারের প্রক্সিমালি কোন ভেসেল আছে যেটা থেকে এই টিউমারটা অরিজিন হয়েছে। তো সেই ভেসেলটা আমরা সিলেক্টিভ এনজিওগ্রামের মাধ্যমে কনফার্ম করতে পারবো, এবং দেন দেন উই উইল প্রসিড। তো আমাদের এখানে রোল কি হবে? প্রথম ট্রিটমেন্ট আমরা ওয়াইড এক্সিশন করে ফেলবো? নো, আমরা প্রথমে এখানে টার্গেট করব যে ভেসেল থেকে এটা অরিজিন হয়েছে, সেই ভেসেলকে আমরা বন্ধ করতে হবে টেম্পোরারিলি। এখানে টেম্পোরারিলি বন্ধ করার ওয়েটা কি? এখন আমরা যেহেতু আপনারা গ্রাজুয়েট লেভেলে আছেন, খুব সিরিয়াস কিছু না, আমরা আপনারা সেকেন্ড ইয়ারে প্যাথোলজিতে পড়েছেন এম্বোলাইজেশন। ওকে, যেখানে থ্রম্বাস একটা জায়গা থেকে এক জায়গায় ঘোরাঘুরি করে, সেটাকে আমরা এম্বোলাই বলি। এখানে আমরা ইন্টেনশনালি এই ভেসেলটাকে আমরা এম্বোলাইজেশন করব। এটা সাধারণত এক্সপার্ট ভাস্কুলার সার্জন দিয়ে করা হয়, এবং এখানে আমরা এম্বোলাই মানে ইচ্ছা করে ভেসেলটাকে আমরা ব্লক করব। ব্লক করলে কি হবে? যখন আমরা টিউমারটা এক্সিশন করব, তখন আমরা সেরকম ব্লিডিং হবে না, ঠিক আছে? এবং আমরা এই কারণ তার প্রক্সিমাল ভেসেল তো আমরা ব্লক করে দিয়েছি। দ্যাটস ওয়াই এখানে ব্লিডিং এর কারণে পেশেন্ট মানে মারা যাওয়ার চান্সটা অনেক কমে যায়। আরেকটা হচ্ছে যদি ক্লিনিক্যালি খুব বেশি শার্প, ভেরি গুড সার্জন, আমি পার্সোনালি করি, আমি বলছি না আমি খুব এক্সপার্ট, বাট আমার অনেক হিমানজিওমা করার অভিজ্ঞতা আছে। সো আমি যেটা করি হচ্ছে যে ভেসেলটা আমি চিন্তা করি, সেই ভেসেল, আপনারা জানেন আমি সিলেটে রিসাইডেড, সো সব জায়গায় পেরিফেরিতে সব ধরনের ইনভেস্টিগেশন অনেক সময় আমার পাই না। সো দ্যাটস ওয়াই আমি যেটা করি যে আমার যেটা ক্লিনিক্যাল জাজমেন্ট, সেই ভেসেলগুলোকে আমি প্রথমে আইডেন্টিফাই করি, এবং পরে আমি সেগুলাকে লাইগেট করে আমি ওয়াইড এক্সিশন করে ফেলি। দেন আমি ওয়াইড এক্সিশন করার সময় আমি দেখতে পারি যে এই টিউমারটার সাথে অ্যাসোসিয়েটেড কোন ভেসেল আছে। দেন দ্যাটস ইট, আমার টিউমার অপারেশন হয়ে গেল। এবং অপারেশনের আগে আপনাকে অবশ্যই প্রচুর ব্লাডের অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, কারণ ইউ নেভার নো, আপনি ভেসেল পাইলেন না, আপনার টিউমার কেটে ফেললেন, আপনি ভেসেল লাইগেট করতে পারলেন না, সেক্ষেত্রে পেশেন্ট মে ডাই ডিউ টু এক্সেসিভ ব্লিডিং। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, আর এটার হিস্টোপ্যাথোলজি খুব বেশি সিগনিফিকেন্ট না এই লেভেলে। ওকে,
তারপরেও যদি দেখেন হিস্টোপ্যাথোলজি একটু বুদ্ধি খাটান, এন্ডোথেলিয়াল টিউমার হলে এন্ডোথেলিয়াল সেল দেখতে পারবেন, ডেফিনেটলি এখানে স্টোমা ফাইব্রাস থাকবে, এবং এটার মধ্যে আপনি ব্লাডিস টাইনি ব্লাড ভেসেল দেখতে পারেন হিস্টোপ্যাথোলজিতে মাইক্রোস্কোপের নিচে, যেহেতু ভাস্কুলার টিউমার। ওকে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এন্ড নেক্সট হচ্ছে, ওকে, নেক্সট আমি যাব হচ্ছে একটু মেলিগন্যান্ট ভ্যারাইটিতে যাচ্ছি। আমি এর আগে বেনাইন টিউমারের দিনও আপনাদের মেলিগন্যান্সি নিয়ে খুব বেশি বলি নাই। আর জো টিউমারের ক্ষেত্রে আসলে আমরা যে মেলিগন্যান্সিটা দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট মেলিগন্যান্সি হচ্ছে অস্টিওসার্কোমা। ওকে, অস্টিওসার্কোমা, আমি একটু ওয়েট করছি স্লাইড চেঞ্জ হওয়ার জন্য। ওকে, লেট মি ওয়েট ফর এ হোয়াইল। Still waiting. I don't know. Okay, that's it. That's good. Osteosarcoma হচ্ছে জো টিউমার বিসাইড স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ সফট টিস্যু অরিজিন, যেটা কমনেস্ট। অস্টিওসার্কোমা কিন্তু একটা সিগনিফিক্যান্ট টিউমার, অলদো এটা লং বোনে খুবই বেশি হয়। লং বোনে যত ক্যান্সার হয় তার মধ্যে অস্টিওসার্কোমাই সবচেয়ে পার্সেন্টেজ হাই, তবে জোতে অস্টিওসার্কোমা হইতে পারে। অস্টিওসার্কোমা হইলে যেটা হয় কি, অস্টিওসার্কোমা সাধারণত এটারও ইটিওলজি খুব বেশি জানা যায়নি, তবে যে রেটিনোব্লাস্টোমা ইন্ডিসের যে জিনটা আছে সেইটার মিউটেশনের কারণে অস্টিওসার্কোমা হয়, সেটার একটা হাইপোথিসিস পাওয়া গিয়েছে যে ডিউ টু জিন মিউটেশন। সো অস্টিওসার্কোমা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ভেরি চ্যালেঞ্জিং টিউমার ফর maxillofacial সার্জন, বিকজ অস্টিওসার্কোমা হচ্ছে খুব কম সময় দেয় আমাদের। কম সময় দেয়, পেশেন্ট আপনাকে র্যাপিডলি গ্রোয়িং একটা সোয়েলিং নিয়ে বলবে যে আমার খুব তাড়াতাড়ি এটা ডেভেলপ হয়েছে, এটাতে লাস্টে আমার পেইন হচ্ছে। পেশেন্ট একটা কমপ্লেন করবে যে আমার প্যারাস্থেসিয়া হচ্ছে, আমার এই জায়গায় নার্ভে প্যারাস্থেসিয়া হচ্ছে, আমার সারাউন্ডিং দাঁতগুলা নড়ে গিয়েছে। ওকে, সময় যদিও সার্কোমাতে লিম্ফেডেনোপ্যাথি খুব একটা দেখা যায় না, বাট ইরেগুলারলি অনেক অকেশনালি অনেক সময় থাকতেও পারে। তো অস্টিওসার্কোমা এখন যে প্রবলেম করবে, অস্টিওসার্কোমা এবং অস্টিওমাইলাইটিসের ফিচার কিন্তু কাইন্ড অফ সেম, ঠিক আছে? অস্টিওমাইলাইটিসেও কিন্তু এরকম ফিচার, পেশেন্ট বলবে আমার র্যাপিডলি একটা সোয়েলিং হয়েছে, আমার এটাতে পেইন আছে, আমার প্যারাস্থেসিয়া হইতে পারে। সো এখানে আপনাকে জাজ করতে হবে যে দাঁতের ইনফেকশন কিনা, ইনফেকশন থেকে এটা অরিজিন হয়েছে না এটা ডেফিনেটলি একটা ট্রু নিওপ্লাজম। ওকে, সো এটা আপনাকে জাজ করে ফেলতে হবে যে দাঁতের হিস্ট্রি থাকলে আপনি ডেফিনেটলি এক্সরেতে দাঁতের ইনফেকশনের ফিচার দেখবেন, পেশেন্টের হিস্ট্রি নিলে পাবেন যে তার টুথেক ছিল, তার এক্সরে করলে আপনি দাঁতের মধ্যে ডেফিনেটলি পালপাইটিস, পেরিওডন্টাইটিস এগুলা ফিচার দেখতে পারবেন। তো অস্টিওসার্কোমাতে যেটা হয় যে পেশেন্ট মেল প্রিডমিনেন্স থাকে, সাধারণত 4 to 450 কেটে দেখা যায়। এবং অস্টিওসার্কোমাতে যেটা হবে যে আমরা যদি এক্সরে দেখি, এটার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখবো আমরা, যেটা আসলেও এক্সরেতে অস্টিওমাইলাইটিসের সাথে বেশ খানিকটা মিল আছে। তারপরেও অস্টিওসার্কোমাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, প্রথম যেটা দেখবো হচ্ছে যে সাইডে এটা হবে, এটা ম্যান্ডিবুলার পোস্টেরিয়রলি সাধারণত হয়, যেখানে অ্যামিলোব্লাস্টোমা বা অন্যান্য টিউমারগুলো কমনলি হয় বডি এবং রেমাসে, তো অ্যাঙ্গেলে বেশি হয়। তো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখবো যে অ্যাসোসিয়েটেড টিথের মধ্যে আপনি দেখবেন যে ওয়াইডেনিং অফ দ্য পেরিওডন্টাল স্পেস। এখানে যে এক্সরেটা আছে এটা যদি ফলো করেন, ঠিক আছে, এক্সরেতে ফলো করলে দেখবেন এখানে, সরি আই এম এক্সট্রিমলি সরি, এখানে যে এক্সরেটা অরিজিন হয়েছে, এই এক্সরেটা আপনি দেখেন যে ডিফারেন্ট সাইটের যদি আমরা লেফট সাইডের দাঁতগুলা দেখবেন যে সুন্দর দাঁত দেখা যাচ্ছে, কিন্তু রাইট সাইডের দাঁতগুলোর মধ্যে দেখবেন যে পেরিওডন্টাল স্পেসটা ওয়াইডেনিং হয়েছে। এটা ইন্ডিকেট করে যে র্যাপিড ডিস্ট্রাকশন। সো এই ওয়াইডেনিং অফ দ্য পেরিওডন্টাল স্পেস ইন মাল্টিপল টিথ ইজ টার্মড অ্যাজ গেরিংটন সাইন, আমরা এটাকে গেরিংটন সাইন বলি। ওকে, দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখবেন যে একটা অস্টিওসার্কোমাতে আপনি এক্সরেতে দেখবেন যে এখানে মনে হয় রাইট সাইডটা অনেক বেশি ব্রাইট মনে হচ্ছে ইন কম্পেয়ার উইথ দ্য হেলদি সাইড। আপনি যদি ডান দিকে জোতে ফলো করেন দেখবেন এখানে ইরেগুলারলি একটা বেশি হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে, যেটা আমরা বলি হচ্ছে সানরে অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে সূর্য উদয় হচ্ছে এরকম ভাবে, একটু ব্রাইট এরিয়া। ওকে, ব্রাইট এরিয়া হচ্ছে কেন? কারণ অস্টিওসার্কোমাতে র্যাপিডলি ডিস্ট্রাকশন এবং র্যাপিডলি বোন ফরমেশন হয়,
অ্যাবনর্মাল বোন ফরমেশন হয়, ঠিক আছে। এই বোন ফরমেশন গুলো এবং এই বোন রিমডেলিং এর কারণে প্রচুর পরিমাণ বোন ফরমেশন হয় পেশেন্টের, এবং এই কারণে পেশেন্টের একটা বড় হার্ড মাস হয়, হার্ড ইনকনসিস্টেন্সি, এবং এইটার এপিয়ারেন্স এক্সরেতে আসে, নতুন বোনের এপিয়ারেন্সটা আসে একদম বেশি ব্রাইট মনে হয় ইন কম্পেয়ার উইথ দ্য হেলদি বোন। দ্যাটস ওয়াই এই পেশেন্টের এখানে আমরা দেখবো সানরে অ্যাপিয়ারেন্স বলি আমরা। আরেকটা হচ্ছে যেহেতু টিউমারটা অনেক বড় হয়ে যায়, সে কি করে ম্যান্ডিবুলার আউটার সারফেসে যে পেরিস্টিয়াম থাকে সেই পেরিস্টিয়ামকে সে পুশ করে, এবং আমরা জানি যে পেরিস্টিয়ামের মধ্যে যে প্লুরিপোটেন্ট সেলগুলা মানে সেল থাকে এবং অস্টিওব্লাস্ট থাকে যেগুলো বোন ফরমেশন করে। যেহেতু পেরিস্টিয়ামকে সে পুশ করতেছে, একটু সরাই দিচ্ছে বোন থেকে, তো পেরিস্টিয়াম মনে করবে আমার আরো বোন ফরমেশন করা দরকার, দ্যাটস ওয়াই পেরিস্টিয়াম বোন ফরমেশন করে। এই কারণে এখানে একটা ট্রায়াঙ্গুলার অ্যাপিয়ারেন্স থাকতে পারে এইখানে, যেটাকে আমরা অনেক সময় কোডম্যানস ট্রায়াঙ্গল বলি, যদিও এই এক্সরেতে নাই, ঠিক আছে। এই এক্সরে গুলাতে কিছু ক্লাসিক্যাল ফিচার আছে, সানরে অ্যাপিয়ারেন্স, বোন রিমডেলিং এর, গেরিংটন সাইন, যেটা অস্টিওমাইলাইটিসে আবার আমরা দেখবো না। অস্টিওমাইলাইটিসে আমরা সিকুয়েস্ট্রাম দেখি, বোন যদি থাকেও বোন ওয়াইডেনিং স্পেস, তাহলে এক দুইটা দাঁতে থাকে, এইভাবে সিগমেন্টাল থাকে না। তারপরেও আমরা এটা কনফার্ম করবো বা হিস্টোপ্যাথোলজি আমরা এখানে যাবো এটা কোন ধরনের রোগ। এটা যদি হিস্টোলজি দেখি আমরা, এইখানে হিস্টোপ্যাথোলজিতে আমরা দেখবো হচ্ছে একটা প্রচুর পরিমাণ লার্জ, এখানে দেখবেন যে আপনার কিছু ডার্ক স্টেইনিং সেল থাকে যেগুলোর মধ্যে প্রচুর নিউক্লিয়ার লাই থাকে, এগুলা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে হচ্ছে অস্টিওক্লাস্ট। এখানে পিঙ্কিশ কিছু বডি দেখা যাচ্ছে অনেকগুলা, এগুলো হচ্ছে যেখানে ইরেগুলার বোন ফরমেশন হচ্ছে, ইরেগুলার ম্যাট্রিক্স অফ দ্য বোন, যেটা অলরেডি এমবেডেড বাই বনি নিওপ্লাস্টিক সেল। এবং নিওপ্লাস্টিক সেলের মধ্যে ক্লাসিক্যাল ফিচার আমরা দেখবো নিউক্লিয়ার অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, এবনর্মাল মাইটোটিক ফিগার দেখা যাবে, এবং এই সেলগুলোর মধ্যে প্লিওমরফিজম আমরা দেখব, যেগুলো ক্লাসিক্যাল একটা ক্যান্সারে আমরা দেখি। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে ডিস্ট্রাকটিভ একটা ক্যান্সার হচ্ছে এইটা, জো ক্যান্সার। এবং এইখানের মধ্যে জো ক্যান্সারের মধ্যে আমাদের যে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টটা যদিও রিলেটিভলি ভেরি টাফ, আমাদেরকে ওয়াইড ডিসেকশন করতে হবে, 3 to 4 সেন্টিমিটার হেলদি মার্জিন নিয়ে আমাদেরকে ওয়াইড ডিসেকশন করতে হবে। প্রায়র টু দ্যাট আমাদের অনেক সময় এখানে ইন্ডাকশন কেমোথেরাপি দিতে হয়, এখানে মাল্টিমোডাল ট্রিটমেন্ট লাগে, আমাদের অনেক সময় ইন্ডাকশন কেমো দিতে হয়, কেমোথেরাপি দিয়ে আমরা ওয়াইড এক্সিশন করবো 3 to 4 সেন্টিমিটার, এর জন্য অনেক সময় আমাদের রেডিওথেরাপি দিতে হয়, ওকে। অথবা আমরা অনেক সময় যদি একটু লোকালাইজ পাই, আমরা এটাকে ওয়াইড এক্সিশন করবো ফলোড বাই কেমোথেরাপি, কেমো রেডিয়েশন, ওকে। তো এটার প্রগনোসিস যদি আমাকে জিজ্ঞেস করেন, প্রগনোসিস ভেরি পুয়ার, ওকে। তো আমি অস্টিওসার্কোমা পরে অ্যাকচুয়ালি আমি আসলে সময় পাই নেই, আরেকটা সার্কোমা আছে যেটা বলার কিছু দরকার, সেটা আমি কোনো রেট রাখিনি, আমি খুব বেশি বলারও পক্ষপাতি না। ইউইং সার্কোমা হচ্ছে এটাও একটা টিপিক্যাল লং বোনের ক্ষেত্রে একটা টিপিক্যাল সার্কোমা, বাট জো হিসাবে এটা খুবই রেয়ার। এটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট ইভেন চিলড্রেনদের দেখা যায়। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দুইটা পেশেন্ট পেয়েছি যাদের ইউইং সার্কোমা জোতে, দুইটাই বাচ্চা ছিল। আর ইউইং সার্কোমার ক্ষেত্রে যেটা একটা সিগনিফিকেন্ট ফিচার হচ্ছে, আপনারা সেকেন্ড ইয়ারে যদি হিমাটোলজি পড়ে থাকেন, আপনারা ফিলাডেলফিয়া ক্রোমোজোমের সম্পর্কে জানেন, যেটা লিউকোমিয়াতে দেখা গিয়েছিল, যেখানে ট্রান্সলোকেশন হয় বিটুইন ক্রোমোজোমাল ক্রোমোজোমাল আর্মের মধ্যে ট্রান্সলোকেশন হয়। ইউইং সার্কোমাতে ক্রোমোজোম 22 এবং ক্রোমোজোম 11 এর ভিতরে আর্ম ট্রান্সলোকেশন হয়, ওকে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, যদিও গ্রাজুয়েট লেভেলে খুব বেশি দরকার নেই, পোস্ট গ্রাজুয়েট লেভেলে এমসিকিউতে এসিকিউতে অনেক সময় আসতে পারে। আচ্ছা, ইউইং সার্কোমা বাচ্চাদের হয় র্যাপিডলি গ্রোয়িং একটা সোয়েলিং হয়, অ্যাঙ্গেল অফ দ্য মেন্টিকুলে বেশি দেখা যায়। ইউইং সার্কোমাতে প্রগনোসিস ভেরি পুয়ার, তো ইউইং সার্কোমাতে রেডিলি মেটাস্টেসিস করে ফেলে। এবং আপনি যদি অস্টিওসার্কোমাতেও সেম, আপনি যদি এরকম দেখেন, দেন ইউ মাস্ট হ্যাভ টু গো ফর সিএক্সআর, চেস্ট এক্সরে করবেন, প্লেন একটা এক্সরে, যে লাঙ্গে মেটাস্টেসিস হয়েছে কিনা এটা দেখা দরকার। ইউইং সার্কোমাতে আমরা এগুলা দেখি, দেখার পরে যে লাঙ্গে মেটাস্টেসিস আছে কিনা, এরকম কোনো সাইন আছে কিনা আমরা দেখি। ইউইং সার্কোমাতে আমরা ট্রিটমেন্ট এরকম মাল্টিমোডাল ট্রিটমেন্ট যাই, আমরা ইন্ডাকশন কেমোথেরাপি দিই, আমরা সার্জারি পসিবল হলে 3 to 4 সেন্টিমিটার ক্লিয়ারেন্স করে আমরা সার্জারি করি। ইনফ্যাক্ট অনেক সময় রেডিওথেরাপি নিডেড, অলদো এই সার্কোমাগুলা রিলেটিভলি রেডিও রেজিস্ট্যান্ট, ওকে।
নন অডন্টোজেনিক টিউমারের মধ্যে যদি ম্যালিগনেন্সি আমরা আবার চিন্তা করি, আরেকটা ইম্পর্টেন্ট ম্যালিগনেন্সি যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে পাই সেটা হচ্ছে লিম্ফোমা। ওকে, লিম্ফোমা আপনারা জানেন লিম্ফয়েড টিস্যু অরিজিন এক ধরনের টিউমার। আমি এখানে বলার কিছু পাচ্ছি না এবং এক্সরেতে দেখানোরও কিছু নেই। লিম্ফয়েড অর্গান অরিজিন টিউমার যেটাকে আমরা লিম্ফোমা বলি, অ্যাকচুয়ালি হেড নেক রিজনে ভেরি কমন লিম্ফোমা। লিম্ফোমা দুই ধরনের থাকে আপনারা জানেন, একটা হজকিন্স লিম্ফোমা, একটা নন হজকিন্স লিম্ফোমা। হজকিন্স এবং নন হজকিন্স ডিসাইড করা হয় যে এখানে একটা জায়ান্ট সেলের প্রেজেন্সের কারণে হজকিন্স হয় এবং একটাতে অ্যাবসেন্ট থাকে যেটাতে হজকিন্স, এই জন্য এটাকে নন হজকিন্স বলে। জায়ান্ট সেলটাকে আমরা রেড স্টেনবার্গ সেল বলি, যেটা ওই যে আমরা অনেকটা পেঁচার চোখের মতো বলি এটাকে দেখতে। তো আমার কাছে হজকিন্স লিম্ফোমা খুব একটা ইম্পর্টেন্ট না, নন হজকিন্সটা ইম্পর্টেন্ট এই কারণে রেয়ারলি ইট মে ডেভেলপ ইন জো। কেন? কারণ হচ্ছে বা জোতে এটা নন হজকিন্স টিউমারটা অকেশনালি আমরা দেখতে পারি, ভেরি রিয়ার। আর আরেকটা ক্ষেত্রে আমরা নন হজকিন্সটাকে এনকাউন্টার করতে পারি, আমরা জানি যে জেরোস্টোমিয়া মানে মুখে স্যালাইভা একদম কম, এটা একটা কমন কন্ডিশন হচ্ছে জোগ্রেন সিনড্রোম। জোগ্রেন সিনড্রোমের লেট ইম্প্যাক্ট হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা। ওকে, এই জন্য আমরা জানি যে জোগ্রেন সিনড্রোম হইলে সাধারণত প্যারোটিড রিজনটা ইনভলভ করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে নন হজকিন্স লিম্ফোমা দেখতে পারি। নন হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সার্জারির রোল একদমই লেস। এখানে আমরা সাধারণত আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কেমোথেরাপি। অকেশনালি খুব লোকালাইজ থাকলে আমরা সার্জারি চিন্তা করতে পারি। হ্যাঁ, আমি এটা বলার উদ্দেশ্য এই কারণে যে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলা দেখি, অলদো খুব বেশি জরুরি না, তবে লিম্ফোমা ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর ফাইনালি হচ্ছে যে আমি একটা জিনিস গত ক্লাসে আমি বলতে পারি নাই, সেটা হচ্ছে ওডোন্টোজেনিক টিউমার যখন আমি পড়িয়েছিলাম, ওডোন্টোজেনিক টিউমারের ক্ষেত্রে আমি সবকিছু বলেছি, বাট ওডোন্টোজেনিক টিউমারের ম্যালিগন্যান্ট ভ্যারাইটিটা আমি বলতে ভুলে গেছি। তো ওডোন্টোজেনিক টিউমারের ম্যালিগন্যান্ট ভ্যারাইটি হইতে পারে, এদের মধ্যে এমলোব্লাস্টোমার মধ্যে আমরা বলি এটা লোকালি ইনভেসিভ এবং ভেরি অ্যাগ্রেসিভ টিউমার, দ্যাটস ওয়াই ইট মে ট্রান্সফর্ম ইনটু ম্যালিগন্যান্সি। এমলোব্লাস্টোমা ম্যালিগন্যান্সি হইতে পারে, একটা হচ্ছে আমরা বলি এমলোব্লাস্টিক কার্সিনোমা, আরেকটাকে বলি আমরা হচ্ছে ম্যালিগন্যান্ট এমলোব্লাস্টোমা। এমলোব্লাস্টিক কার্সিনোমা হচ্ছে ট্রু ম্যালিগন্যান্সি ডেফিনেটলি, কারণ হচ্ছে এটার মধ্যে যে সেলগুলা থাকে, এমলোব্লাস্ট লাইক যে সেলগুলা থাকে, তার মধ্যে ম্যালিগন্যান্সির সব ফিচার চলে আসে। অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিজম, পেশেন্টের র্যাপিড গ্রোয়িং টিউমার, পেইন হইতে পারে, প্যারাস্থেসিয়া থাকতে পারে, রিজিওনাল লিম্ফ নোড এনলার্জ থাকতে পারে। এখানে আমাদের প্রোটোকল থাকবে হচ্ছে ওয়াইড এক্সিশন, ডেফিনেটলি আমরা 2 to 3 সেন্টিমিটার চিন্তা করব। আমাদের নেক ডিসেকশন করা লাগতে পারে, যেহেতু আমরা লিম্ফ নোড ইনভলভ হইতে পারে অকেশনালি, আমরা নেক ক্লিয়ার করব। পেশেন্টকে আমরা এডজুভেন্ট রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে। ওকে, এটা হচ্ছে এমলোব্লাস্টিক কার্সিনোমা। ম্যালিগন্যান্ট এমলোব্লাস্টোমা অ্যাকচুয়ালি এত সিরিয়াস ইস্যু না। ম্যালিগন্যান্ট এমলোব্লাস্টোমা হচ্ছে খুব হিউম্যাঙ্গাস এমলোব্লাস্টোমা থাকলেও অনেক সময় পেশেন্ট এমলোব্লাস্টিক যে সেলটা থাকে, যে টিউমার মাসটা থাকে, সেটা সিডিং করে লাং স্পেসে যেতে পারে। তখন আমরা লাংয়ের মধ্যে দেখবো যে এমলোব্লাস্টোমার ফিচারের একটা ক্যালসিফিক বডি দেখতে পারি, যেটার যদি আমরা কোনো কারণে এটা যদি বায়োপসি টেক করতে পারি, যেটার ফিচারটা এমলোব্লাস্টোমার মতো আসতে পারে, বাট অলদো ইট ইজ নট deadly at এমলোব্লাস্টিক কার্সিনোমা। ওকে, ফাইনালি আরেকটা টার্ম আছে যেটা আমি বলতে ভুলে গেছি লাস্ট, সেটা হচ্ছে যে সেকেন্ডারি ডিপোজিট। আমরা যখন সবসময় যখন টিউমার দেখবো, আমরা সবসময় এটাকে প্রাইমারি নাও চিন্তা করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি যে জ্বর মধ্যে সেকেন্ডারি ডিপোজিট হইতে পারে, মানে মেটাস্টেসিস হয়ে অন্য জায়গা থেকে আসতে পারে, যেমন লাংস থেকে, ব্রেন থেকে, কিডনি, প্রোস্টেট, এগুলা থেকে খুবই কম যেটা জ্বর থেকে আসতে পারে। সেক্ষেত্রে ধরলে আমরা যদি পেলাম যে স্টোমাক থেকে আসতে, আমরা জানি যে স্টোমাকে সবচেয়ে বেশি কি হয়, এডেনোকার্সিনোমা, কিন্তু জ্বর মধ্যে এডেনোকার্সিনোমা কিন্তু হয়ই না। সেক্ষেত্রে আমরা যদি একটা জায়গায় এরকম জ্বর টিউমার দেখি, এক্সরে করে আমরা পাইলাম এরকম যে এমলোব্লাস্টোমা বা লাইক রেডিওলিউসেন্সি, বোনকে ডিস্ট্রাকশন করে ফেলতেছে, দাঁত রুট রিজর্শন করছে, সেক্ষেত্রে আমরা এখানে বায়োপসি দেওয়ার পরে যদি এডেনোকার্সিনোমা দেখতে পারি, সেক্ষেত্রে ডেফিনেটলি উই শুড হ্যাভ টু পারফর্ম এন্ডোস্কোপি। ওকে, এন্ডোস্কোপিক্যালি আমাদের দেখতে হবে যে আমাদের স্টোমাক থেকে কোনো লিশন আসছে কিনা, সাথে আমাদের অবশ্যই চেক করতে হবে যে বার্কুস গ্ল্যান্ড আছে কিনা, যে সুপ্রাক্লেভিকুলার রিজনে কোনো লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা, কারণ এগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস। এখন অ্যাডেনোকার্সিনোমা যদি ফিচার পান আপনি, এখন আমাদের যদি আমরা স্মল সেল কার্সিনোমা দেখি,
সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এটা লাংস থেকে আসছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা চেস্ট এক্সরে পারফর্ম করব, প্রয়োজন হলে আমরা সিটি স্ক্যান করবো, চেস্ট সিটি স্ক্যান। এগুলো আমাদের দরকার এই কারণে কি যে আমার যদি সেকেন্ডারি মেটাস্টেসিস হয় জ্বর, সেক্ষেত্রে আমরা জ্বর রিসেকশন টিসেকশন করে আমাদের কোনো কিছু লাভ হবে না আনলেস উই ট্রিট দ্য প্রাইমারি সাইড। আমাকে অবশ্যই প্রাইমারি সাইড ট্রিট করতে হবে, দেন উই উইল গো ফর সেকেন্ডারি সাইড। ওকে, তো এই জন্য সব টিউমার দেখলেই যে আমরা রিসেকশন করে ফেলবো এমন কিছু না। ওকে, দেখুন এখানে আজকের ক্লাসে আমি এত কথা বলার উদ্দেশ্য, আমি জানি না আপনাদের কতটুকু ফ্রুটফুল হয়েছে, বাট অ্যাকচুয়ালি কি কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার এই কারণে যে জীবনে কাজে লাগবে, বেশ কাজে লাগবে যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন করতে সময় কাজে লাগবে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। আমি ক্লাস শেষ করার আগে জাস্ট একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিচ্ছি যেটা আজকে আমার সাথে ঘটেছে। আমি আসলে রিয়েলি মানে আমার কিভাবে সবকিছু মনে হয়ে গেল হিমাটোলজির কথা, আই ডোন্ট নো, বাট আই রিয়েলি ফিল প্রাউড অফ মাই সেলফ বিকজ একটা পেশেন্ট ছিল যার আমার হলে ওটি করার কথা, যে এই পেশেন্টটার একটা ফ্র্যাকচার ম্যান্ডিবুল 12 বছর আগে করা হয়েছে। তখন তো আসলে এত মিনি প্লেট বা এইগুলা ছিল না, ঢাকাই করেছে ট্রমা সেন্টারে, মোহাম্মদপুর ট্রমা সেন্টারে। তো ওইখানে কে একজন ইন্ট্রাওসিয়াস ওয়ারিং করে, মানে তার দিয়ে ম্যান্ডিবুলটা ওরিফ করে, মানে ফিক্সেশন করেছে। ওই সময় ওইগুলাই ছিল, এত প্লেটলেট অ্যাভেলেবল ছিল না। এখন এই পেশেন্টের ওই জায়গা থেকে একটা ইনফেকশন ডেভেলপ হয়েছে, দেড়শোয় আমার এই তারটা রিমুভ করতে হবে। ওকে, এবং তারটা বেশ ফার্মলি এটার উপরে বোন ফরমেশন হয়ে গিয়েছে, দাঁতের মধ্যে নেক্রোটিক সাইন। এই জন্য আমি বললাম যে পেশেন্টের জন্য বেস্ট হবে যে আমরা যদি এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করি। তো আপনারা জানেন যে জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হইলে ডেফিনেটলি আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। ওকে, তো ইনভেস্টিগেশনের মধ্যে কমন একটা হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট দেখি আমরা, এবং পেশেন্টের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো আমরা দেখি। কারণ হচ্ছে যে এই পেশেন্টের কি কোনো ধরনের ব্লাড লাগবে কিনা, এই জন্য আমরা হিমোগ্লোবিনের লেভেল দেখি। এই পেশেন্টের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম ইম্পর্টেন্ট এই কারণে যে তার কোনো ধরনের কোগুলোপ্যাথি আছে কিনা, যে বা প্লেটলেট রিলেটেড কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, যে আমার সার্জারির সময় প্রচুর ব্লিডিং এনকাউন্টার করতে পারে, এইগুলোর জন্য আমরা করি সাধারণত। হ্যাঁ, তো আমি দেখলাম যে পেশেন্টটা যখন আমার কাছে আসে, আমি দেখলাম যে এই পেশেন্টটার একটা হিমোগ্লোবিন রিপোর্ট হচ্ছে, আমরা জানি যে হিমোগ্লোবিন রিপোর্ট সাধারণত 15.5 এর ভিতরেই থাকে, গ্রাম পার ডিএল বা এর উপরে যায় না। আমি দেখলাম এই পেশেন্টের হিমোগ্লোবিন আসছে 18.5, যেটি ভেরি স্ট্রাইকিং। একটা মেইলের 18.5 কেন হবে? দ্বিতীয়টা হচ্ছে ওর ব্লিডিং টাইম এবং ক্লোটিং টাইমটা আমি রিলেটিভলি হাই পেলাম। যে আমরা জানি যে ব্লিডিং টাইম হচ্ছে 6 মিনিট আর অ্যারাউন্ড এরকম থাকে, 4 থেকে 6 মিনিট, এবং ক্লোটিং টাইম 10 মিনিট থাকে। আমি তার পাইলাম 6.3 ব্লিডিং টাইম এবং ক্লোটিং টাইম 9.5। সো তখন আমি চিন্তা করলাম কেন এইসব হচ্ছে, এবং বিশ্বাস করেন হঠাৎ মনে হয়ে গেল যে এরকম হইলে তো পলিসাইথেমিয়া হওয়ার খুব বেশি চান্স থাকে। দেখুন আমি চিন্তা করলাম, আচ্ছা আমার অপারেশন করতে পলিসাইথেমিয়া হইলে কি সমস্যা হবে? আমার অপারেশন করতে হইলে পলিসাইথেমিয়া হলে যেটা হবে যে আমার খুব বেশি আরবিসির ক্লাম্প থাকবে এবং রোলেক্স ফরমেশন বেশি হবে। অপারেশনের সময় হয়তো আমি কোনো প্রবলেম ফেস করব না। পোস্ট অপারেটিভলি এই পেশেন্টের থ্রম্বোএম্বোলিজম হওয়ার খুব বেশি চান্স। এই ক্ষেত্রে আমার পেশেন্ট কুড এক্সপায়ার ডিউ টু সাডেন ডেভেলপমেন্ট অফ এম্বোলাইজেশন, যেটা হচ্ছে পালমোনারি এম্বোলাইজেশন। এটা হইতে পারে এই পেশেন্টের সহজে, কারণ তার ব্লাডের ভিসকোসিটিটা বেশি, কারণ তার ভিতরে আরবিসির কন্টেন্টটা বেশি। এনিমিয়ার অপোজিট, এটা কিন্তু আমরা খুবই রেয়ার। আমি আমার এতদিনের প্র্যাকটিক্যাল লাইফে আসছিলাম, বাট আমার এটা ভালো লাগছে যে আমি সেকেন্ড ইয়ারে প্যাথোলজিটা ভালো করে পড়ে, হিমাটোলজিটা ভালো করে পড়েছিলাম বলে আমার আজকে আমি ক্লিনিক্যালি কোরিলেট করতে পেরেছি। ওকে, প্যাথোলজিটা ভালো করে পড়া ছিল, এই জন্য আমি এটা কোরিলেট করে আমি পেশেন্টকে বলেছি, দেখেন এখন আমি আপনাকে একজন হিমাটোলজিস্টের কাছে রেফার করছি, এবং আপনি সাথে প্রথম দিন টাইম এপিটিটি এগুলো করে ফেলবেন। আমার দেখতে হবে যে আপনার অন্যান্য অ্যাকোয়ার্ড কোনো কোগুলোপ্যাথি আছে কিনা, এবং হিমাটোলজিস্ট যদি আপনাকে ক্লারিফাই করে যে আমি সার্জারি করতে পারবো, দেন আমি করবো। বলতো সার্জারিটা আমার জন্য খুব সোজা ছিল, বাট আমি করিনি। ওকে, করিনি, বাট আমার কাছে ভালো লাগছে যে আমার প্যাথোলজির এই পড়াগুলা বা ফিজিওলজির এই পড়াগুলো আমার মনে, ইন দ্য মিন টাইম, হঠাৎ এত বিজি থাকার মধ্যে আমার মনে ছিল, এবং আমি এটাকে কোরিলেট করতে পেরেছি। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। আপনি যদি ফার্স্ট ইয়ারে ফেলে আসেন, দেন আপনি কিছুই গেইন করেন না, কারণ আপনি এই পড়া দিয়ে আপনাকে ক্লিনিক্যালি কাজ করতে হবে, এবং ইউ উইল আর্ন থ্রু দিস নলেজ। সো ডেফিনেটলি ফার্স্ট ইয়ারের পড়াটাকে ক্যারি অন করতে হবে, সেকেন্ড ইয়ারে পড়া ক্যারি অন করতে পারে, সব পড়াই গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সব
পড়াকে আমার বেসিকটা এত স্ট্রং করতে হবে যে যাতে আমি এই ধরনের ইস্যু আসলে আমি ইয়ে করতে পারি। এবং চিন্তা করেন যে হেমাটোলজিস্টের কাছে আমি রেফার করেছি উনি কি পরিমাণ রেসপেক্ট আমাকে করবে যে না উনি একজন ডেন্টিস্ট হয়ে এত কিছু উনি কোরিলেট করতে পেরেছে। সো এইটাই চাই আপনারা যে আমরা যে সব সময় আন্দোলন করি না আমাদের প্রফেশনকে একতাবদ্ধ হতে হবে, আমাদের প্রফেশনের উন্নতির জন্য আমাদের এমবিবিএস এর সমকক্ষ হতে হবে, এইটা ওইটা আমরা অনেক কিছু বলি। আমাদের মান উন্নয়ন করতে হবে, আত্মমান উন্নয়ন যদি আমরা করতে পারি, আমাদের বেসিক যদি এত স্ট্রং থাকে যে অন্যরা আমাদের শ্রদ্ধা করতে বাধ্য হয়, দেন আমরা আগাতে পারবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাদের আত্মশুদ্ধি করতে হবে নিজ থেকে। ওকে, আমি নিজে যদি শার্প হই, আমার নিজের যদি নলেজ সেই রকম লেভেলের হয়, দেন আমাকে সবাই শ্রদ্ধা করতে বাধ্য। ওকে, দেন ডেফিনেটলি আমাকে অহংকারী হওয়া যাবে না, হাম্বলনেস। আমি অনেক নলেজেবল পার্সন জীবনে দেখেছি, তারা দে আর ভেরি ডাউন টু আর্থ। আমাকে ডাউন টু আর্থ হতে হবে, অহংকারী হওয়া যাবে না, আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি করলে প্রফেশনের মান উন্নয়ন এমনি হবে। এবং আপনাকে, আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনাকে খুঁজে বের করবে মানুষ, আপনি আজও কালো সাকসেসফুল হবে। দ্যাটস ওয়াই বেসিক মাস্ট হ্যাভ টু বি স্ট্রং। তো আমি এরপরে এখন বললাম যে আমি জানি না নেক্সট ক্লাস কবে নিতে পারবো, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলি আমি আমার টাইমিং, আপনারা হয়তো আমার উপর রাগ করতে পারেন, আমার টাইমিং ভেরি শ্যালো। আমি জানি আমার টাইমিংটা ভালো না, বাট আমি চেষ্টা করব উইকলি একটা ক্লাস নেওয়ার। বাট কখন নিতে পারবো আমি জানি না। আপনাদের এডমিনরা অনেক ধৈর্য ধারণ করে আমার সাথে যোগাযোগ করেন, আর আপনারাই টপিক চয়েস করে দিয়েন, বললেন যে আমি কি পড়াবো, আমি চেষ্টা করব যে পড়ার জন্য, যাতে আপনাদের ফ্রুটফুল হয়। ওকে, and right now I am signing out. Thank you very much. Okay, assalamu alaikum.